ছেলেটার বুকে মাথা এলিয়ে দেয় সুপ্তি। পাশ থেকে ফোরন কাটে ইনায়া, বলল, দেখলে রনিত, আমরা যখন প্রেম করতাম তখন কত কথা শোনাতো আমাদের, আর এখন দেখো নিজেরাই রোমান্স করে বেড়াচ্ছে। আমিও সাপোর্ট দিচ্ছি। দীপের সাথে সাথে রায়া একই কথা বলল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সুপ্তি। নাহিদ গাছাড়া ভাবে বলল, তোদের রিলেশন আর আমাদের রিলেশন এখনো নাকি? আমি অনেক কষ্ট করে পেয়েছি ওকে। কথাটা বলে সুপ্তি নাকে নাক ঘষতে লাগলো ছেলেটা। তবে আজকে বেশ লজ্জা হচ্ছে সুপ্তি। লাজুক রাঙা গালে হুট করে চুমু বসিয়ে দিল নাহিদ। পাশ থেকে কাশতে লাগলো রনি। নাহিদ বলল, তোরাও কাপল, আমরাও কাপল, এতে কাশির কি হলো? আমরা বিবাহিত ওকে, আর তোরা মাত্র খোকা খুকি। আমরাও বিয়ে করছি খুব দ্রুত। ইনায়া চট করে সুপ্তির পিঠে চাপড় মেরে দেয়। আহ করে উঠে সুপ্তি। দুই বান্ধবীর রসরসিকতার সাথে হাতাহাতি করতে থাকে। ইনায়ার ছোট্ট ছেলেটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, দেখছে তার মা মাসির কাণ্ড। এদের কাণ্ড দেখে হেসে উঠল দীপ আর রায়া। কিছুক্ষণ কথা বলে কনফারেন্স কলের ইতি ঘটল। রনিতের ছোট্ট ছেলেটিকে নিয়ে টেরেসে এসেছে সুপ্তি। বারবার বাচ্চাটিকে আদর করছে। নাহিদ ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। যে মেয়েটাকে কিছুদিন আগেও সহ্য হতো না, আজ সেই মেয়েটিকে না দেখে এক প্রহরও কাটে না। এই নাহিদ, সুপ্তির কণ্ঠে হক চকিয়ে উঠল নাহিদ। কাছে এলো সুপ্তি, ভ্রু কুঁচকে বলল, কতক্ষণ ধরে ডাকছি তোকে, আর তোর কোনো পাত্তা নেই। কি ভাবছিলি? এমনি। আচ্ছা শোন না, দেখ না, ইয়াদকে দেখতে কত সুন্দর লাগে। নরম তুলতুলে, মনে হয় এক পেজা তুলো। হ্যাঁ, আমার ইয়াদ বাবাটা অনেক সুন্দর। বাচ্চাটিকে আদর করতে থাকে নাহিদ। সুপ্তি বলে, আমাদেরও এমন ফুটফুটে পেজা তুলো আসবে। মৃদু হাসে নাহিদ। সুপ্তির কপালে এলোমেলো ভাবে চুমু খায়। মেয়েটিকে বুকের ভেতর পিষে ফেলতে পারলে হয়তো শান্তি মিলত। ইনায়া, রনিত, সুপ্তি আর নাহিদ আড্ডাতে বসেছে। আড্ডার এক পর্যায়ে রাতকে কল করলো রনি। এখনো ফোন সুইচ অফ দেখাচ্ছে। এদিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ছিল। অধৈর্য হয়ে পড়েছে সুপ্তি। নাকি সুরে বলল, সব থেকে বেটার হবে আমরা ওর বাসায় চলে যাই। এই ভর দুপুরে যাব? তো কি হয়েছে, আয় না রে রনিত। আচ্ছা তাহলে তাই চলো। ইনায়া মুখটা গোমরা করে রইল। ছোট্ট বাচ্চাটিকে নিয়ে এত ঘোরাফেরা ঠিক নয়। ইনায়াকে জড়িয়ে ধরল সুপ্তি। অন্য হাতে ইয়াদকে আদর করে বলল, দেখ, আমাদের বিয়েটা হলে একটা মেয়ে বাবু হবে, আর তোর পুচকুর সাথে আমার পুচকি দিয়ে দেব। তবুও মন মরা থাকিস না দোস্ত। সুপ্তির কথা শুনে যে কেউ হাসতে বাধ্য। ইনায়াও হেসে উঠল। সুপ্তির গালে চুমু খেয়ে বলল, খুব দ্রুত তোদের দুই মন এক সুতায় বাধা পড়বে। লজ্জা পেল সুপ্তি। নিজে হাজার কথা বলবে, তবে অন্য কেউ বললে লজ্জায় লাল নীল হয়ে যাবে। ইনায়াকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লো ওরা। সুপ্তি আর নাহিদকে প্যারাসিটি দিতে গাড়ি ড্রাইভ করছে রনি, আর ওদের দুটিকে পেছনে বসিয়েছে। নাহিদের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো সুপ্তি। এই বুকে যেন কত সুখ লুকিয়ে আছে, তবে মন কেন স্থির হতে পারছে না। গাড়ির শব্দ শুনে গেট খুলে দেয় দারোয়ান। ছাদে ছিলেন রমেশা। ছেলের গাড়ি দেখে ছুটে আসলেন। ড্রয়িং রুম পার করার সময় ইফতেহার বললেন, এভাবে ছুটছো কেন? রাত এসেছে। ওহ তাই নাকি? ছেলেটা যে কি করে, ফোনটা সুইচ অফ রাখার কি প্রয়োজন ছিল? সেটাই। ওনাদের কথার মাঝে চলে আসে রাত। রামেসার কর্কশ কণ্ঠ, তুমি অসভ্য হয়ে গেছো রাত, সাথে প্রচন্ড দায়িত্ব জ্ঞানহীন। ফোন সুইচ অফ কেন? চার্জ ছিল না। অন্য কারো ফোন থেকে কল করতে করতে, তাছাড়া রাতে ফিরবে না বলা উচিত ছিল। চিন্তা হয় না আমাদের? কোনো উত্তর করছে না রাত। রামেসা একের পর এক অভিযোগ করেই যাচ্ছেন, কোনোটাই ভিত্তিহীন নয়। এই অল্প সময়ে অনেকগুলো কথা বললেন তিনি। এত সময় অতিবাহিত হওয়ার পর ইফতিহার কথা বলার প্রয়োজন বোধ করলেন।
ভদ্রলোকের জরুরি চোখ ছেলের মনের ভেতর যে উথাল পাতাল ঢেউ নেমেছে তা খুব ভালো করে বুঝতে পেরেছেন। রামিসাকে থামতে বললেন, ছেলের বাহুতে স্পর্শ করে শুধালেন, কখনো আপসেট হবে না রাত? বলো কি বলবে, এত ভয় পাচ্ছ কেন? বিস্ফোরিত চোখে তাকালো রাত। প্রতিবারই ইফতারের আচরণ ওকে মুগ্ধ করে। রামিসা এক গ্লাস ঠান্ডা শরবত এগিয়ে দিলেন। শরবত হাতে নিলেও পান করলো না ছেলেটা, বরং গ্লাসটা ধরে রেখে কিছু ভাবতে লাগলো। তুমি কি এখন বলতে চাচ্ছ না রাত? আসলে ড্যাড, ভয় পাচ্ছ কেন? নিভে গেল রাত। সত্যি তো, এত ভয় হচ্ছে কেন ওর? টেবিলে গ্লাস রেখে মাথা নিচু করে রাত বলল, আমি যদি এমন কিছু কথা বলি যা রাগ করার মতো। এমন কেন কথা থাকতে পারে না বেটা? আছে মম। আচ্ছা বলো, যা হবে দেখা যাবে। সেটাই, তুমি মনকে দৃঢ় রাখো বেটা। হুম। শুকনো ঠোঁটটা ভিজিয়ে নিল রাত। হালকা স্বরটা উঁচু করে বলল, ভেতরে এসো। রামিসা ইফতিহারের প্রবৃত্তি দৃষ্টি মেইন ডোরে তাকিয়ে আছে। মাথা নিচু করে ঘরে প্রবেশ করে ভোর, তবে দরজার কাছে এসে থেমে যায়। মেইন ডোরের চৌকাঠ পেরোয় না। রাতকে আগেই বলেছে মেইন ডোরের চৌকাঠ তখনই প্রবেশ করবে যখন বউ হিসেবে স্বীকৃতি পাবে, নয়তো না। মেয়েটার অদ্ভুত চিন্তাধারায় পাত্তা দেয়নি রাত, তবে এখন বুঝতে পারছে নিজের কথায় দৃঢ় ভোর। কে মেয়েটা? বউ। একটু বুঝিয়ে বলো রাত। রামিসা আর ইফতিহার একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলেন। একটা লম্বা নিঃশ্বাস ফেলে রাত বলল, ওর নাম ভোর? তোমার বিয়ে করা বউ? হো হো করে হেসে উঠল রামিসা। রাতের দৃষ্টি নত। ভোর উসখুস করছে। ভোরকে এক পলক দেখে বললেন, ওকে বিয়ে করতে চাও তাই তো? এতে এত ভয় পাওয়ার কি আছে বেটা? আসলে মম, থামো তুমি, আগে দেখে আসি ওকে। দাঁড়াও রামিসা। ইফতিহারের কণ্ঠে থেমে গেলেন তিনি। রাদের কাছে এসে স্পষ্ট ভাষায় তিনি বললেন, তুমি কি আরো কিছু বলবে রাত? প্রকট দৃষ্টিতে তাকালো রাত। ইফতিহার যেন মনে মনে অনেক কিছুই ভেবে নিলেন, যার কারণে কপালে চিন্তার ভাঁজ। রামিসাও তাকিয়ে আছেন। ভোরের চোখ দুটো ছলছল করছে, কখন যেন টপ টপ পানি চলে যায়। ভোরের দিকে তাকালো রাত। মেয়েটার এমন অবস্থা দেখে প্রচন্ড কষ্ট হচ্ছে ওর, তাই চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে নিচু কণ্ঠে বলল, আমি ওকে বিয়ে করেছি, আর সেটাও প্রায় 6 বছর আগে। কথাটা যেন ঝমঝমে শব্দ তুলে দিল। রামিসা বিস্ফোরিত চোখে তাকালেন। এমনটা কোনো বাবা মা আশা করেন না বোধহয়। বুদ্ধিমত্তার পরিচয় দিলেন ইফতিহার। রামিসাকে বললেন, এত হাইপার হচ্ছ কেন? আগে পুরো বিষয়টা বলতে দাও। আমি জানি আমার ছেলে কোনো ভুল করতে পারে না। বাবার মুখ থেকে এমন সাপোর্টিভ কথা পেয়ে ধরে প্রাণ এলো রাদের। ধীর কণ্ঠে বলা শুরু করলো সবটা। রামিসা আবেগ ধরে রাখতে পারেন না, তাই কেঁদে উঠলেন। ভেতর থেকে শান্তি পাচ্ছেন না। রাদের আচরণে প্রথমে দুজনেই কষ্ট পেলেন, আর যাই হোক বিয়ের পরেই তো জানাতে পারত রাত। রামিসাকে জড়িয়ে ধরে মাথায় চুমু এঁকে বলল, মম প্লিজ ডোন্ট ক্রাই। আমার পুরো কথাটা তো শোনো। তখন আমি বা ভোর কেউই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়ার পরিস্থিতিতে ছিলাম না, আর আমি মাত্র কেরিয়ার ধরার পথে। আর ভোর বাচ্চা একটি মেয়ে, এত ঝড় ঝাপটায় কি করে ভাববো যে সংসার জীবনের কথা? তাই বলে আমাদের জানাবে না? সরি মম, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। তোমরা চাইলে আমি কান ধরে উঠবস করবো। কান্নার মাঝেও হেসে উঠলেন রামিসা। ভোর দেখতে কেমন বা ওর পারিবারিক অবস্থায় এসব কিছুই ম্যাটার করে না ওনাদের কাছে। তাছাড়া ভালোবাসার মর্মার্থ বোঝেন ওনারা। ইফতিহার নড়ে চড়ে উঠলেন। ভোরের মাথা নত, মুখটা দেখা যাচ্ছে না ঠিকঠাক। রামিসাকে ইশারা করে বললেন ভোরের কাছে যেতে। আঁচলে চোখ মুছে রামিসা বললেন, খালি হাতে ছেলের বউকে বরণ করবো নাকি? আমি মিষ্টি নিয়ে আসি। কিচেনে গেলেন তিনি। রাত ঠায় দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে চলেছে এমন বাবা মা দেওয়ার জন্য। কিচেনে গেলেন তিনি। রাত ঠায় দাঁড়িয়ে আছে,
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে চলেছে এমন বাবা মা দেওয়ার জন্য। অনেকটা দূরে দাঁড়িয়ে থাকায় সব কথা শুনতে পাচ্ছে না ভোর, তবে কিছু শব্দ কানে এসেছে। এর মধ্যে ভালো খারাপ দুটোই ছিল, তাই আশঙ্কাগ্রস্ত। এইদিকে চোখ তুলে তাকানোর সাহস নেই। রামিসা মিষ্টি নিয়ে এলেন। রাত কোমরা মুখ করে বলল, বউ পেয়ে ছেলেকে ভুলে যেও না আবার। ছেলেটার বাহুতে হালকা করে থাপ্পড় মারলেন রামিসা। বললেন, বউ কেন হতে হবে? এটা আমার মেয়ে। কৃতার্থ হলো রাত। চোখ দুটো ঝাপসা বর্ণ ধারণ করেছে। সর্বশেষ শান্তি লাগছে এটা ভেবে যে ভোরকে একটা সুন্দর পরিবার দিতে পারবে। ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সবাই। তখনই তীব্র হাসাহাসির শব্দ কানে এলো। এত জোরে হাসির শব্দ পেয়ে ভোরও পেছন করে তাকালো। রনিত, শুক্তি আর নাহিদ হাসতে হাসতে করিডোর দিয়ে আসছে। ছুটে এলো রাত। ভোর যেন কিছুই বুঝতে পারছে না। ওদেরকে এক পলক দেখে রাত বলল, মম ড্যাড তোমাকে মেনে নিয়েছে ভোর। এক মুহূর্তের জন্য থমকে গেল ভোর। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আঙ্গুলের সাহায্যে পানি মুছে রাত বলল, ডোন্ট ক্রাই মিসেস। রোদ্দুরে শুধু হাসি হবে, কোনো চোখের পানি নয়। ভোর ঠায় দাঁড়িয়ে রইল। ছুটে গেল রাত। সবাইকে দেখে প্রসন্ন হাসলো। কিছু খুনসুটি চলল সকলের মাঝে। ভোরের সাথে কথা বলছেন ইফতিহার আর রামিসা। মেয়েটা এত ভালোবাসা পেয়ে আবেগ ধরে রাখতে পারছে না, বারবার চোখ ভিজে যাচ্ছে। সত্যির বাজখাই গলা এত বড় বাসার এই প্রান্ত থেকে সেই প্রান্ত অব্দি শোনা যায়। রামিসা হাসলেন। ভোরকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। করিডোর দিয়ে ফাজলামি করতে করতে ড্রয়িং রুমে আসলো সবাই। স্বস্তির শ্বাস ফেলে রাত বলল, আজ আমি একটা সারপ্রাইজ রাখবো। আগে আমরা সারপ্রাইজ দেব। গর্ব করে বলল সত্যি। মেয়েটার বাচ্চামো দেখে হাসলো নাহিদ। কে বলবে 29 বছরে পদার্পণ করেছে মেয়েটি। সকলের চিল্লাপাল্লায় ক্লান্ত রনি। কাউচে গায়ে দিয়ে বলল, তোরা সারপ্রাইজ ঢালতে থাক, আমি আমার বউ বাচ্চার সাথে গল্প করি। ফোন নিয়ে বিজি হলো রনি। প্রচন্ড জোরে হাসাহাসি করছে সত্যি। নাহিদ আর রাতও যেন বাঁধন খোলা হাসিতে মিশে গেছে। সকলের রিফ্রেশমেন্টের জন্য মেন ড্রিঙ্কস দিতে বলল রাত। ড্রিঙ্কস হাতে আড্ডা চলল। সত্যি বলল, আগে আমরা সারপ্রাইজ দেব। না, আগে আমি দেবো। না, আমরা দেব আগে। কান পচাবে না সত্যি, আমি আগে সারপ্রাইজ দেবো। দেখ রাত, আগে আমরা। মুখ গোমরা করে ফেললো সুক্তি। নাহিদ মৃদু হাসলো। সঙ্গে সঙ্গে মেয়েটার গালে চুমু খেলো। এদের কাণ্ড দেখে দাঁতে দাঁত চেপে রাত বলল, ওরে এই চলছে এখন। চোখ মারল সুক্তি। নাহিদের কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাউচ থেকে এক পলক তাকালো রনি। বলল, সারপ্রাইজ দিবি দিবি করে সারপ্রাইজটা মাটি করে দিস না আবার। দ্রুত দে তোদের সারপ্রাইজ। ওয়েট গাইস, তোমরা একটু ওয়েট করো। রাত চলে গেল। সুক্তি আর নাহিদের খুনসুটি চলছে, আর রনি ফোনে ব্যস্ত। বউ বাচ্চার সঙ্গে কথা বলছে। ভোরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন রামিসা। কপালে চুমু খেয়ে বললেন, মাশাআল্লাহ, বলতেই হয় আমার ছেলের পছন্দ আছে। সামান্য লজ্জা পায় ভোর। কভার থেকে গহনা বের করতে করতে রামিসা বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তবে আমার ছেলেটা আস্ত গ্রাম ছাগল। একটা মেয়েকে পছন্দ হয়েছে অথচ বুঝতেই পারেনি। সেদিন যদি বিয়েটা হয়ে যেত। আচ্ছা ভোর, তুমি তো পারতে ভালোবাসার কথা জানাতে। আসলে আমি এখন ওনার মতিগতি বোঝার চেষ্টা করছিলাম। উনি আমাকে এতটা সহ্য করেছেন, কি করে বলবো ভালোবাসি। তাছাড়া উনি যদি নাকচ করতেন। পাগল মেয়ে, ভালোবাসার কথা কখনো চেপে রাখতে নেই, না হলে হারিয়ে যায়। তাই যত দ্রুত বলা যায় ততই মঙ্গল। মম মম ভোরকে একটু সাজিয়ে গুছিয়ে দাও তো, ওদের সাথে দেখা করাবো। বলতে বলতে ঘরে প্রবেশ করে ফেলে রাত। রামিসা বললেন, জানতাম, সেই কারণে আগেই রেডি করে নিয়েছি। শাড়িটা সুন্দর না? দেখ, বেশ মানিয়েছে ওকে। হা হয়ে তাকিয়ে আছে রাত। বাসন্তী রঙের শাড়ি পরেছে ভোর। সেই হলুদের কথা মনে পড়ে যায় ছেলেটার। মেয়েটাকে নিস্তেজ অবস্থায় দেখে ওর আত্মা কেঁপে উঠেছিল। তারই সাথে অনুভব হয়েছিল যন্ত্রণা। ছেলেকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে রুম থেকে বেরিয়ে যান রামিসা।
এই সময়গুলো তিনিও পার করেছেন, তাই একটু ভঙ্গিমাতেই বুঝতে পারেন সব। রাত এগিয়ে যায়, ভোরের লজ্জা লাগছে, ভীষণ লজ্জা হচ্ছে, যেন সমস্ত লাজুকতা ওকে জড়িয়ে নিয়েছে। হাত বাড়িয়ে দেয় রাত, চোখে তৃপ্তির হাসি। ভোর আমতা আমতা করে বলে, কোথায় যাব? মনের ভেতরে আসো মেয়ে, দেখে যাও বিক্ষিপ্ত মন, আমার অন্ধকার মনটাকে রোদ্দুরে ডুবিয়ে দাও। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ভোর। রাত কিছুটা কাছে এসে উষ্ণ অধরে ঠোঁট ছুঁয়ে দেয়। সামান্য কেঁপে ওঠে মেয়েটি, রাতের বাহুতে খামচে ধরে। বিষয়টা উপভোগ করলো রাত, ফিসফিস করে বলল, বুকে নেমেছে প্রেমের রোদ্দুর, এত প্রেম রাখি কোথায় বলো তো? সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেল রাত। এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে এবার উঠে দাঁড়ায় সুপ্তি। মেয়েটা অত্যাধিক চঞ্চল। নাহিদ হাতটা খপ করে ধরে নিল, পেছন ফিরে ছেলেটার সঙ্গে কথা বলতে লাগলো সুপ্তি। ঠিক তখনই একটা কণ্ঠ ভেসে আসলো, Guys, ready for surprise? Look her, she is my one and only wife. অবাক চোখে তাকালো সবাই। ভোর লজ্জায় মাথা নিচু করে আছে, হাসছে রাত। সুপ্তি এগিয়ে গেল, নাহিদের চোখটা হঠাৎ করে ঝাপসা হয়ে গেল। বুকের ভেতর অনুভব হলো নিদারুণ যন্ত্রণা, পুরো শরীর কাঁপছে, যেন স্পষ্ট দেখতে পাচ্ছে একটা বিচ্ছেদ। এসব কি ঠিক ভোর? অবশ্যই ঠিক। মেয়েটার সাথে তর্ক করে লাভ নেই আর, সেই কারণে গাড়ি ড্রাইভিং এ মনোনিবেশ করলো রাত। মেয়েটা জাদা ধরনের বটে, তাই তো হোস্টেলে ফিরে যাবে বলে স্থির করেছে। রিসেপশন পার্টিরই পর নাকি শ্বশুর বাড়িতে অবস্থান করবে। এত করে বোঝানোর পরও মেয়েটা শুনলো না, রাগই হচ্ছে দিন দিন। পিচ্ছি একটা মেয়ে, তার পার্সোনালিটি দেখো হতো। বেশ অনেকক্ষণ ধরে ভোর একটা কথা ভাবছে, তবে বলার সাহস পাচ্ছে না। ওর সংকোচ উপলব্ধি হতে রাত বলল, কিছু বলা থাকলে বলো, এভাবে ভয় পেও না প্লিজ। আসলে ডক্টর সাহেব, আমি আসলে মেয়েটার আমতামটা দেখে গাড়িটা সাইড করলো রাত। বাহুতে স্পর্শ করে বলল, কি হয়েছে তোমার? আমি গ্রামে যেতে চাই। কাছে নিয়ে যাবো, তবে শর্ত আছে। কি শর্ত? তুমি সেখানে রাত্রি যাপন করতে পারবে না, আমার সঙ্গে ফিরে আসবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি চাই না যে ঘোর আধারে তোমাকে নিয়ে এসেছিলাম সেই আধারে আবার ডুবে যাও তুমি। তুমি হলে রোদ্দুর, তাই রোদ্দুর হয়ে যাবে আর আধারে ফিরে আসবে ঠিক আগের মতো। কথা শেষ করে মেয়েটির কপালে চুমু এঁকে দিল রাত। মৃদু হাসলো ভোর। হোস্টেলে বেশ চেঁচামেচির সৃষ্টি হয়েছে, তার প্রধান কারণ হলো রাত আর ভোর। এখানে বেশ নামডাক মেয়েটার, দীর্ঘদিন এখানে অবস্থান করেছে কিনা। যেহেতু একটা প্রপার সম্মান পাবে ভোর, তাই সকলের মাঝে উত্তেজনা কাজ করছে। ভিড় ঠেলে কোনো মতে ঘরে প্রবেশ করলো ওরা। বেডে বসে রাত বলল, এজন্যই বলে মেয়েরা ডেঞ্জারাস হয়। মোটেও না। শতাধিক মেয়ের মাঝে আমি অবলা পুরুষ। দেখছিলে কি অবস্থা হয়েছিল আমার? রাতের কাছাকাছি এলো ভোর, ছেলেটার বুকে মাথা রেখে বলল, শতাধিক মেয়েদের তো এমন সুন্দর ডক্টর সাহেব নেই, আর আমার তো আছে, তাই একটু চাপ নিতেই হবে, তাই না? মিসেস, আই এম অলওয়েজ রেডি। হালকা হাসলো ভোর। মেয়েটার চুলে হাত গলিয়ে দিয়ে রাত বলল, জানো ভোর, নাহিদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। ওর জন্য তোমাকে ফিরে পেয়েছি আমি। যদিও না থাকতো সেদিন, তাহলে আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলতাম। আপনি আমার মন খারাপ করছেন? মন খারাপ নয় রে পাগলি, এইখানটায় ব্যথা হয়, আমি যে হারাতে ভয় পাই। বুকের বাঁ পাশে হাত রেখে বলল রাত। মেয়েটার চোখ মুখে তৃপ্তি। হঠাৎ করে অবাঞ্ছিত কাজ করে ফেললো ভোর। ছেলেটার ঠোঁটে চুমু খেলো। লজ্জা পেয়ে উঠে যেতেই খপ করে হাত ধরে নিল রাত। রহস্যময় হাসি দিয়ে বলল, আজ আপনার মুক্তি নেই ম্যাডাম। গুনগুন করে গান গাইছে নীলাশা। হাতে রেড ওয়াইন, পাশে পড়ে আছে সহস্রাধিক ছবি। প্রতিটা ছবি রাতের। রকিং চেয়ারে বসে আছেন কায়সার। ইতিমধ্যেই মেয়ের কানে অনেকগুলো কথা পৌঁছে গেছে। কি করবেন তিনি বুঝে উঠলেন না। আকস্মিকভাবে হেসে উঠলেন নীলাশা। চোখে জল, মুখে হাসি, ঠোঁটের কোণে তাচ্ছিল, নাকের রাগ। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে মানসিকভাবে ঠিক কতখানি ডিপ্রেসড।
কায়সার কিছু বলার জন্য উদ্ধত হতেই নীলাশা বলে উঠল, মিনিস্টারের মেয়ে আমি, কি যেন বলেছিলে, যা চাইবো তাই পাবো। কোথায় পেলাম আমি? 11 বছর ধরে যারে চেয়ে এসেছি সে তো আমার কাছে নেই। কোথায় তোমার লোক? কি করছিল ওরা? কেন আমি জানতে পারিনি আমার রাত বিয়ে করে নিচ্ছে? দেখো মামনি, প্লিজ ড্যাড, আর কিছু বইলো না। তুমি তো বলেছিলে রাত দেশে আসলেই আমাদের বিয়ের কথা বলবে, প্রয়োজন পড়লে নাকি ওদের পা ধরবে। তো এটাই নাকি ভালোবাসো আমাকে? নীলাশা মামনি, পজিশন গাঢ় করার জন্যই তো সময়ের অপেক্ষা করছিলাম আমরা। কি হলো তোমার পজিশন দিয়ে? আমি তো হারিয়ে ফেললাম ওকে। আমি এনে দেব রাতকে, তুমি চিন্তা করো না। নীলাশার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। রাতের ছবি বুকে চেপে ধরে কাঁদতে লাগলো মেয়েটা। অস্ফুট স্বরে বলল, হারিয়ে ফেললাম তোমায়, শুধুমাত্র ড্যাডের জন্য হারিয়ে ফেললাম রাত। আমার ভালোবাসা জানানোর সময়টুকু হলো না। লোকে বলে আমি নাকি ভাগ্যবতী, আর আমি বলি অভাগী। স্বামীর কথার উপর কখনো কথা বলেননি রোজিনা, তবে আজ বেশ অনেকগুলো কথা শোনালেন। মেয়ের অবস্থা দেখে অবিরত কাঁদছেন তিনি। নাহিদ প্রচন্ড রেগে যাচ্ছে। রাগে ফোঁসফোঁস করতে করতে বাসা থেকে বেরিয়ে পড়ল। বহুদিন পূর্বে ওয়াইন পান করেছিল ও, আজ গলা ডুবিয়ে ওয়াইন পান করবে। ভেতরটা জ্বলে যাচ্ছে, নিজের প্রতি রাগ হচ্ছে খুব। এতদিন যাবৎ রাতের সাথে থেকেও সঠিক খবর রাখতে পারেনি। বিক্ষিপ্ত মন ভেঙে কেঁদে উঠল নাহিদ। কালো রাত্রিতে চিৎকার করে বলল, আই এম সরি বনু, আই এম সরি। তোর দাভাই ডাফার কিচ্ছু করতে পারলো না। নীলাশার মাথাটা বুকে চেপে রেখেছে নাহিদ। নীলাশার চোখের জল শুকিয়ে গেছে অনেকটাই। ভারী সুন্দর মেয়েটি, যে কারো নজর কাড়তে সক্ষম, অথচ মেয়েটা ডুবে আছে রাত নামক কারো মাঝে। আই এম সরি বনু। রাতকে আমি হারিয়ে ফেলেছি দা ভাই। ড্যাড আর আমি তো বলেছি রাতকে এনে দিব, চিন্তা করিস না বনু। আমি মরে যাব, সত্যিই মরে যাব। চুপ, আর একটাও কথা নয়। এসব বাজে কথা যেন না শুনি। আমার ডলের চোখ থেকে যেন পানি না ঝরে। দা ভাই। নাহিদকে আরো শক্ত করে জড়িয়ে ধরল নীলাশা। প্রচন্ড কান্না চেপেছে ওর মনে। ভালোবাসায় এত দহন কেন? আজ রাতে গ্রামের উদ্দেশ্যে বের হবে বলে ঠিক করেছে রাত। রাতে বের হলে কাল সকালের মাঝে পৌঁছে যাবে। আবার সন্ধ্যায় রওনা দিলে রাতের মাঝে ফিরে আসা যাবে। ভোরের জামা কাপড় গুছিয়ে দিচ্ছে রাত। মেয়েটার মন খারাপ। আর চোখে তাকিয়ে রাত বলল, মন খারাপ করো না। মন খারাপ করবো না কেন? আহা, আমার অভ্যেস আছে তো। তাই বলে এই রাত্রিবেলায় 7-8 ঘন্টা ড্রাইভ করবেন আপনি? হ্যাঁ, সমস্যা নেই, আমি এর আগেও ড্রাইভ করেছি। রাতের বেলা করেছেন এখনো? করেছি। কেন, তোমাকে নিয়ে এসেছিলাম তো রাতেই। ক্লান্ত লাগলে কিছুটা দিয়ে নেবো। হয়েছে, আমি অর্ধেক ড্রাইভ করব আর আপনি অর্ধেক, আর এটাই ফাইনাল, না হলে যাব না আমি। আচ্ছা করিও, এবার মুড অফ রেখো না প্লিজ। একটু হাসো। ঠোঁট দুটো কিছুটা প্রসারিত করলো ভোর। দুজনের জন্য 2 সেট জামা কাপড় ব্যাগে নিল রাত। যদিও একটা দিনের ব্যাপার, তবে গোসল না করে থাকতে পারে না ছেলেটা। শপিং মলের কাছে এসে গাড়ি থামালো রাত। ভ্রু কুঞ্চিত করে ভোর বলল, শপিং মলের কাছে এসে গাড়ি থামালো রাত। ভ্রু কুঞ্চিত করে ভোর বলল, এখানে কেন? প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, খালি হাতে যাবো? সবাই আমাকে মেনে নেবে ডাক্তার সাহেব, বলুন। নিবে, অবশ্যই নিবে। তবে আমার কষ্টটা জানো কোথায়? একটিবার তারা তোমায় খোঁজার চেষ্টা করলো না। এটা উচিত করেনি তারা। হয়তো খুঁজেছে কিন্তু পায়নি। এই পৃথিবীটা খুব বড় হলেও ইচ্ছা শক্তির কাছে খুব ছোট। আমাদের বিয়েতে নাম ঠিকানা সব সঠিক দিয়েছে আমি। খোঁজার চেষ্টা করাটা কি খুব কঠিন ছিল? মৃদু হাসলো ভোর। চোখ থেকে যখন তখন পানি নেমে যাবে। মনটাকে স্থির করে বলল, বিষয়টা তেমন নয়, আসলে সবাই পরিস্থিতি শিকার। তাছাড়া আমি বারবার সবার কাছে ভুল প্রমাণিত হয়েছি। হয়তো সবাই ঘৃণা করে আমায়। ভোর। আকুল ভরা কণ্ঠে কেঁপে উঠল ভোর। মেয়েটাকে চাপটে ধরে রাত। চোখ বন্ধ করে বলে, তুমি ভুল নাও,
তুমি সঠিক, আমার ভোর পবিত্র। গ্রামের পথে এসে ভোর যেন পৃথিবীকে হাতে পেয়ে গেছে। মেয়েটার আনন্দে ভরা মুখ দেখে স্বস্তি মিলল রাতের। বেশ অনুভূতি জেগেছে অন্তর্কর্ণে। ইচ্ছে করছে মেয়েটার উচ্ছ্বাস প্রেমবন্দি করে নিতে। পক পক করছে মেয়েটি, কখনো কানে যাচ্ছে আবার কখনো যাচ্ছে না। হাই তুলতে তুলতে ভোর বলল, গাড়ি থামান। কেন? আরে থামানি না। গাড়ি থামাতে নেমে গেল ভোর, পিছু পিছু রাতও নেমে গেল। অন্য শীতকাল, গ্রামের রাস্তায় খেজুর গাছের সমারোহ। রস কাটা হয়েছে, লোভনীয় রস চুরি করে খাওয়ার মজাই আলাদা। ভোর বলল, গাছে উঠুন। এ, আরে হ্যাঁ, গাছে উঠুন। এই সময়ে কেউ নেই আশেপাশে, চুরি করে রস খাওয়ার মজাই আলাদা। এতে ওনাদের ক্ষতি হবে ভোর। প্রথমত সরকারি গাছ এগুলো, আর দ্বিতীয়ত আমরা টাকা রেখে যাব। গুড আইডিয়া, বাট গাছে ওঠাটা। আরে উঠুন না, একটা মাত্র বউয়ের জন্য এইটুকুনি করতে পারবেন না আপনি? কেমন ডাক্তার হলেন যে বউয়ের সেবা করতে পারেন না? ডাক্তার আমি, কোনো গাছই নয়। ছেলেটার কথায় খিলখিল করে হেসে উঠল ভোর। কখনোই গাছে ওঠা হয়নি ওর। প্রায় কয়েকবার চেষ্টা করলো রাত, তবে প্রতিবারই ব্যর্থ হলো। মুখ টিপে হাসছে ভোর। অসহায় চোখে তাকালো রাত, তাই ভোর বলল, আচ্ছা আমি উঠছি। এ না, পড়ে যাবা। পারবো না, আপনি একটু সরুন। আমি তোমাকে উঠতে দেবো না ভোর। আমি উঠবই। নাছোড়বান্দা হয়ে তর্ক চালাচ্ছে ভোর। গাছের কাছাকাছি যেতে মেয়েটিকে জাপটে ধরলো রাত। ভোর নিজেকে ছাড়াতে চাইছে, তবে পারছে না। রাতও যেন উপভোগ করলো বিষয়টা। কাক ভরে খিলখিল করে হাসছে দুইজন দম্পতি। এর থেকে সুখের আর কি বা হতে পারে। কিছু পায়ের শব্দ শুনে ভোরকে নামিয়ে দিল রাত। কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। কিশোরে পা দেওয়া ছেলেগুলোর চোখে মুখে উৎকণ্ঠা। এমন দৃশ্যের মুখোমুখি হয়নি কখনো। ভোর লজ্জা পেল। বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে এমন ভাবে উপস্থাপন হলো, ভাবতেই মরে যেতে ইচ্ছে হচ্ছে। এই, তুমি লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাবো না? বাচ্চা এরা, চিল। আশ্চর্য তো। আপু, কথার মাঝে এমন শব্দ শুনে থমকে গেল দুটি হৃদয়। বুকটা কেমন ধরফর করছে। রাত আর ভোরের চোখ একে অপরের দিকে নিবদ্ধ। আবারও শব্দটা কানে এলো, ছুটে গেল ভোর। তাফিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তাফিনের চোখেও পানি। এতগুলো বছর পার হলেও বোনকে ভুলেনি ছেলেটা। ক্রন্দনরত অবস্থায় তাফিন বলল, আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি আপু, অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। সবাই খুব খারাপ, শুধু তুমিই ভালো। তফিন ভাই আমার। তাফিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভোর। রাত ঠায় দাঁড়িয়ে আছে। ভাই বোনের এমন ভালোবাসা যেন হৃদয়ে বসন্ত নামিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ নিজেদের আবেগ ছড়ালো দুজনেই। রাত এসে তাফিনকে জড়িয়ে ধরলো, বলল, কি শালো সাহেব, খুব তো বড় হয়ে গেছেন। খলবলিয়ে হাসলো রাত। ঠোঁট দুটো প্রসারিত করে সম্মতি জানালো। ছেলেটির কৈশোর মন যেন আজ বাঁধন ভাঙা খুশিতে মেতেছে। চিৎকার করে বলল, তোরা দেখ, এই যে আমার দুলাভাই। বলছিলাম না খুব সুন্দর আমার দুলাভাই। ছেলেটির আচরণ মুগ্ধ করলো ওকে। তাফিনকে কতটা ছোট দেখেছিল ভাবতেই কেমন লাগে। সেই তাফিন আজ পূর্ণ কিশোর। লম্বায় ও বয়সে রাতের থেকে অনেকটাই ছোট হলেও আচরণ যেন ভিন্ন। বেশ গল্প ছড়িয়ে দিল ওরা। ভোরের মনটা তৃপ্ত আজ, তবুও ছটফট করছে প্রাণ। কখন যে বাড়ির উঠানে পা রাখবে। আচ্ছা, পুরনো সেই শিউলি গাছটা কি এখনো আছে, নাকি রাগে কেটে ফেলেছে কুলসুম? মা দেখো কে এসেছে। মা, ও মা, দেখো না তুমি। বহুদিন পর ছেলের মুখে ডাক শুনে আতকে উঠলেন কুলসুম। চোখ ভরে উঠল জলে। রান্নাঘর থেকে ছুটে এলেন তিনি। তাফিনকে বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠলেন। ভোর চলে যাওয়ার পর তাফিন এক সমুদ্র অভিমান নিয়েছে। কুলসুমকে মা বলে সম্বোধন করে না আর নাই তাফাজ্জলকে বাবা বলে সম্বোধন করে। ছোট্ট তাফিন এতটা অভিমান নিতে পারে তা যেন সকলের কল্পনার অতীত ছিল। কান্না না করে এখন রান্না চাপাও তো।
চোখ মুছলেন কুলসুম। ছেলেকে তৃপ্তির দৃষ্টিতে দেখলেন। আশেপাশের কিছু লোকজনও এসে পড়েছে। তা দেখে কুলসুম বললেন, কি চাই সকলের? সবাই জোর ধরে আছো কেন? সকলের মাঝ থেকে এক বৃদ্ধা বললেন, মিষ্টি খাওয়াইবা না নাকি? কিসের মিষ্টি চাচি? ও মা, এতদিন পর মাইয়া জামাই আইছে, আমাকে খালি মুখে বিদায় করবা বলে স্থির করছো? মেয়ে জামাই শব্দটা বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল কুলসুম। তারপরে বললেন, কি বললেন চাচি? কার মেয়ে জামাই? ওই তো আসতেছে। ইশারা করলেন বৃদ্ধা। হাত ভর্তি জিনিস নিয়ে আসছে এক সুদর্শন পুরুষ। চোখ ধাঁধানো সৌন্দর্য যেন বেশ কিছু কিশোরের বুকে তীর বসিয়ে দিল। পাড়ার মেয়েগুলো কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু করে তাকালো ভোর, তবে সেসব গায়ে মাখলো না তেমন। ছুটে এলো তাফিন, রাতকে জড়িয়ে ধরে বলল, সবাই দেখো আমার আপুর বর। বলেছিলাম না আমার আপুর বর খুব সুন্দর? দেখো সবাই কেমন রাজপুত্র। সকলের দৃষ্টি যেন রাতকে ঘিরে। তবে এবার নজরে এলো ভোর। মেয়েটা এমনিতেই সুন্দরী, তবে এখন মনে হচ্ছে চাঁদ থেকে নেমে আসা কোনো অপসরী। মেয়ে জামাই সব কেমন গুলিয়ে যাচ্ছে কুলসুম। এর শাশুড়ির পা ধরে সালাম করলো রাত। বলল, কেমন আছেন আন্টি? কুলসুম তব্দা হয়ে আছেন। ধীর পায়ে এগিয়ে এলো ভোর। চোখ দুটো স্থির হলো, পানিগুলো বাড়ন্ত, যেন টোকা দিলেই পড়ে যাবে। চেঁচিয়ে উঠলেন কুলসুম, আর্তনাদ করে বললেন, আমার মাইয়া, আমার ভোর। মা। অস্ফুট স্বরে উচ্চারণ করে জড়িয়ে ধরল কুলসুমকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মেয়েটা। বুকটা কেমন ওঠানামা করছে, যেন সমস্ত জীবনের শক্তি এখনই ফুরিয়ে যাবে। ভোরের চোখে মুখে চুমু খেলেন কুলসুম। রাত অনেকটাই সন্তুষ্ট হয়েছে। আশার পথে সবকিছু জানিয়েছে তাফিন, যা শুনে অবাক হয়েছিল রাত। হয়তো ভাগ্য একেই বলে। রাত আর ভোরকে ভেতরে যেতে বলে সকলের উদ্দেশ্যে কুলসুম বললেন, সবাই বইসা যাও, সকলের মিষ্টি মুখ করামু আমি। সকলেই দাঁড়িয়ে রইল, মিষ্টি খাওয়ার ইচ্ছেতে নয়, বরং রাজপুত্র রাজকন্যাকে আরেকবার চোখের দেখা দেখতে। গ্রামটা যেন পিছিয়েই রয়েছে। বিদ্যুৎ এলেও সঠিকভাবে সার্ভিস দেয় না। নেহাতি শীতকাল না হলে যে কি হতো। তাফিন শরবত এগিয়ে দিল। ছিমছাম ঘরটা একই রকম রয়েছে, কোনো পরিবর্তনই হয়নি, যেন 6 বছর পূর্বে সেই সময়েরই গ্রাম। মেয়েটার চোখের জল মুছিয়ে দিল রাত। সন্তর্পণে মাথাটা বুকে চেপে বলল, একদম কান্না করবে না। আমি জানি আমার ভোর অসাধারণ ব্যক্তিধারী, যার মাঝে কোনো আধারের স্থান নেই, আছে শুধুই রোদ্দুর আর রোদ্দুর। স্বপ্নের মতো লাগছে সব। এভাবে সবকিছু ঠিক হয়ে যাবে তা যেন ছিল স্বপ্ন। তাফিন অনেক কিছুই জানিয়েছে। ছোট্ট ছেলেটার মনের প্রতি অগাধ ভালোবাসা সকলের বুকেই দাগ কাটার মতো। ভোর চলে যাবার 1 বছরের মাথায় একটি সত্য সকলের সম্মুখে আসে। রাহেলার মেয়ের সাথে খারাপ সম্পর্ক হয়েছিল পাত্রের, সেই নিয়ে কত কিছু হলো। তাছাড়া ভোরের নামে করা বদনামও সকলের সামনে আসে। আর তখনই নিজেদের ভুল বুঝতে পারেন তাফাজ্জল আর কুলসুম। প্রচন্ড কষ্ট পেয়েছিলেন এই ভেবে যে মেয়েটাকে কত আঘাত করেছেন। ভাগ্য ছিল বড়ই বেমানান। তাই তো হুজুর মারা যান আগুনে দগ্ধ হয়ে, আর ছাই হয়ে যায় সকল ডকুমেন্টস। হাজার খুঁজে ভোরকে পায়নি ওনারা। ক্ষমতায় বা কত দূর। সেই থেকে অনুশোচনায় ভুগছেন ওনারা। এদিকে তাফিনও অভিমান করেছে, যেন বেঁচে থাকাটাই পাপ হয়ে গেছে। এই ভরা আধারে এক ফালি রোদ্দুর হয়ে ফিরে এলো ভোর আর রাত। পুরো গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল। একে একে সবাই দেখতে এলো। প্রশংসায় পঞ্চমুখ সকলে। ভোরের ভেতর থেকে তৃপ্তি এলো। সকলের অগোচরে রাতের বুকে মাথা রেখে বলল, এমন রোদ্দুরে নিয়ে আসার জন্য কৃতজ্ঞ ডাক্তার সাহেব, এমন ভালোবাসা দেওয়ার জন্য কৃতজ্ঞ ডাক্তার সাহেব। এত ঘন আধারের ভিড়ে আমাকে খুঁজে নিয়ে রোদ্দুরে পৌঁছে দেওয়ার জন্য কৃতজ্ঞ ডাক্তার সাহেব। আমি কৃতজ্ঞ আপনাকে পেয়ে এই রোদ্দুরে দাঁড়িয়ে আছে। প্রতিশ্রুতি করছি কখনো আধারে ডুবতে দিব না। দুহাতে আঁকড়ে দিব। আধারকে তুচ্ছ করে আমিও চেঁচিয়ে বলবো, ডাক্তার সাহেব বলুন রোদ্দুরে।
মেয়েটার কথায় হেসে উঠল রাত। আলগোছে কালে চুমুকে বলল, চলুন নয়, বলো চলো রোদ্দুরে। লজ্জা পেল ভোর। সেই লজ্জা নিবারণে রাতকে বেছে নিল। ছেলেটার উষ্ণ বুকে মুখ লুকিয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করল। কজন পারে এভাবে নর্দমার কালো আধার থেকে তুলে রোদ্দুরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে? বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেল, নাহিদের সাথে যোগাযোগ নেই শক্তির। এটা বারংবার বলল জাপান গিয়ে ফোন দিবে, তবে নাহিদ যেন ভুলেই গেছে। মনটা ভীষণভাবে ক্ষত। রাত আর ভোরকেও আসতে বলেছিল শক্তি, তাদেরও খবর নেই। কিচেনে গিয়ে নুডলসের বাটি নিয়ে নুডলস খেতে লাগলো। ডোরবেল বাজতে নুডলস রেখে গেল দরজার কাছে। শক্তিকে জড়িয়ে ধরল ভোর। মেয়েটার সাথে বেশ ভালোই সম্পর্ক হয়েছে শক্তির। ছোট বোনের চোখেই দেখে। রাতের হাতে কয়েকটা অ্যান্টিক শোপিস। ভ্রু নাচিয়ে শক্তি বলল, এই জিনিসের জন্য এতটা লেট করলি? হ্যাঁ রে, কথাগুলি তুই সেদিন হা হয়ে তাকিয়েছিলি, তাই ভাবলাম এগুলোই গিফট করে দিই। হয়েছে হয়েছে, এবার ভেতরে আসুন। কাউচে বসতে বসতে রাত বলল, এত জরুরি তলব কেন? নাহিদের সাথে যোগাযোগ করতে পারছি না, সোশ্যাল সাইটেও নেই। আচ্ছা, আমি দেখছি আঙ্কেলকে ফোন করে। ধ্যাপ, ওনার ফোন বন্ধ। একটু চিন্তিত হলো রাত। গ্রামে নেটওয়ার্ক ছিল না। এই কয়েকটা দিন সেখানেই ছিল ওরা, তাই কারোর সাথে কথা হয়নি সেভাবে। ভোর কিছু একটা ভেবে বলল, আমার মনে হয় ভাইয়া কিছু একটা নিয়ে চিন্তিত ছিলেন। সেদিন তো আমাদের সাথে তেমন কথাও বললো না। ও একটু এমনই, তবে আমার এখন ভয় হচ্ছে। আচ্ছা, চিন্তা করিস না, আমি দেখছি। আমার কাছে আঙ্কেলের ম্যানেজারের নাম্বার থাকার কথা, বাসায় গিয়ে জানাচ্ছি। আচ্ছা, যোগাযোগ হলে বলবি আমাকে যেন কল করে। বলবো, তুই রেস্ট নে। পলির মুখে উঠে দাঁড়ালো শক্তি। ভেতরটা কেমন করছে। নাহিদের কিছু হলো না তো? স্প্যানিশ রমণীটি অবাক হয়ে তাকিয়ে আছে নাহিদের দিকে। ছোটবেলার বন্ধু হলেও নাহিদের সাথে প্রণয়ের সম্পর্ক ছিল ওর, তবে বিশেষ কারণে সেই সম্পর্কটা ভেঙে যায়। অবশ্য নাহিদের সাথে অনেক মেয়েরই রিলেশন ছিল, কোনো রিলেশনকে সিরিয়াসলি নেয়নি ছেলেটা। সিগারেট গন্ধে পুরো পরিবেশটা কেমন অদ্ভুত লাগছে। জেসিকার মনে কিছুটা ভয় চেপেছে। নাহিদ প্রচন্ড রাগী ছেলে, তবুও জেসিকা বলল, জেসিকার মনে কিছুটা ভয় চেপেছে। নাহিদ প্রচন্ড রাগী ছেলে, তবুও জেসিকা বলল, সিগারেট খাওয়াটা কি খুব প্রয়োজন? অপ্রয়োজনে কিছু করতে আমার ভালো লাগে, এটা তো তোমার অজানা নয় জেসি। জীবনে কখনো ভালোবাসতে নেই, এই ভালোবাসাগুলো খুব যন্ত্রণার হয়। তুমি বলেছিলে আমি যেন এমন কারো প্রেমে পড়ি যে কখনোই আমার হবে না। রাগের মাথায় বলেছিলাম নাহিদ। সে কথা ফলে গেছে জেসি। অন্যদের কষ্ট দিয়েছি কিনা জানা নেই, তবে তোমাকে কষ্ট দিয়েছি, তাই সৃষ্টিকর্তা আমায় কষ্ট দিবেন বলে স্থির করেছেন। তুমি তাকে সত্যিটা বলছো না কেন? উপায় নেই, মিথ্যে বলতে বলতে এতটাই পচে গেছি যে কেউ আমার সঙ্গ দিবে না। শেষ চেষ্টা তো করতে পারো। মলিন হাসলো নাহিদ। প্রতিশ্রুতিগুলো চোখের সামনে ভেসে চলেছে। একদিকে নিরাশা, অন্যদিকে শক্তির ভালোবাসা। ভাঙা গলায় কেঁদে চলেছে শক্তি। ভোরকে এক হাতে কাছে টেনে নিয়ে রাত বলল, অদ্ভুত পাগলি মেয়েটা। নাহিদ কে যেন নিজে থেকেও বেশি ভালোবাসে। আচ্ছা চলো। শক্তিকে কিছু না বলে চলে গেল ওরা। মনটা এতক্ষণে স্থির হলো। নাহিদকে আচ্ছা করে পেটাতে ইচ্ছা হয় রাতের। এই ফোন হারিয়ে গেলে তো এই সিম কার্ড। রামিসা আর ইফতিহার কোনো বিশেষ আলোচনায় বসেছেন। কিছু একটা নিয়ে চিন্তিত দেখাচ্ছে ওনাদের। তবে ভোর আর রাতকে দেখে স্বাভাবিক হলেন। রাতের সিক্সেস বলছে ওনারা কিছু লুকানোর চেষ্টা করছেন। রামিসা এগিয়ে এসে ভোরকে জড়িয়ে ধরল, বলল, মেয়েটা কতদিন পর বাসায় এলো? সরি আম্মু, আসলে আমরা একটু বেশি লেট করে ফেলেছি। হ্যাঁ তা ঠিক, আমার ছেলেটা বড্ড অধৈর্য হয়ে পড়েছে। কিছু বললে মম?
শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে মাঝের একটি দিন যে রিসোর্টে কাটিয়ে এসেছো সেটা জানি না ভেবেছ? রাত কেবলই মাথা চুলকালো, তবে ভোর ভীষণ লজ্জায় পড়েছে। ইফতিহার স্বাভাবিক কণ্ঠে বললেন, বুঝলে ভোর, তোমার আম্মুর সাথে একটি মজার ঘটনা রয়েছে আমার। এই না, এসব কথা ছেলে মেয়েদের কাছে বলতে লজ্জা করবে না তোমার? লজ্জার কি আছে বলো তো? তুমি বলবে না? আমি বলবোই। দেখো, তুমি কিন্তু বেশি বেশি করছো। বেশি বেশি না, তুমি যে তখন আমার উপর। এই না, এসব কথা ছেলে মেয়েদের কাছে বলতে লজ্জা করে না তোমার? ইফতিহারের মুখ চেপে ধরলেন রামিসা। রাত আর ভোর খল বলিয়ে হাসতে লাগলো। ওনাদের দুজনের আচরণ দেখলে মনে হয় এই তো কিছুদিন পূর্বেই মধুচন্দ্রিমা সম্পূর্ণ করেছেন। তোমরা তোমাদের মধুচন্দ্রিমার বিশেষ কথা বলতে থাকো, আমি আমার বউকে নিয়ে পালালাম। এই রাত শোনো। কে শোনে কার কথা? ইফতিহারের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলেন রামিসা। কি একটা অবস্থা, ছেলে মেয়েদের কাছে নিজের মধুচন্দ্রিমার ঘটনা শোনাবে। ভোরের মাথাটা বুকে চেপে ধরে আকাশের পানি তাকিয়ে আছে রাত। আকাশে অর্ধচাঁদ, পাশে বিশাল দিঘি, শতখানেক পদ্ম ফুল ফুটে আছে, বা তারও বেশি হবে। দোলনায় শুয়ে রাদের বুকে আঁকিবুকি করে চলেছে ভোর। মাঝে মাঝে ছেলেটার আঙ্গুল নিয়ে খেলছে। এরই মাঝে রাত বলে উঠল, আমাদের ছোট্ট একটা সদস্য প্রয়োজন। ছোট ছোট হাত পা নিয়ে খেলবো আমি। জানো, আজকাল রনিতকে দেখলে আমার প্রচন্ড হিংসা হয়, মনে হয় আমাকেও কেউ পাপা পাপা বলে ডাকুক। আর আমার বুঝি ইচ্ছে করে না? একটা বাবু নেবো তাহলে। রাতের ভারী দৃষ্টি। ভোর এবার চোখ মেলে তাকালো। ছেলেটার মসৃণ গালে হাত বুলিয়ে পড়ল, এখনো মোটামুটি ফ্রি টাইম, আমাদের ছোট্ট একটা সদস্য নেওয়াই যায়। ফট করে মেয়েটার কপালে চুমু এঁকে দিল রাত। ভোর শুকনো হাসলো, তবে অধিক খুশি হতে পারছে না মেয়েটা। বারবার কেমন যেন ভয় হচ্ছে। রাত ধীরে ধীরে ওর চুলে আঙুল গড়িয়ে দিল। পদ্মদিঘির ধারেই আজ রাত কাটিয়ে দিবে ওরা। বড্ড সুন্দর এই জলাধার। হালকা চাঁদের আলোয় যা আরো মোহনীয় হয়ে গেছে। নীলাশা যেন পরিণত হয়েছে উন্মাদ মানবীতে। ওয়াইনের নেশাটা আগে থেকে থাকলেও এখন যেন তার দ্বিগুণ বেড়েছে। নাহিদের চোখ চিকচিক করছে। ওর এখনো মনে আছে বছর পূর্বে দেওয়া কথাটা। চোখ বন্ধ করলে সেই দৃশ্য দেখতে পায় ও। নীলাশার কিশোরী মন যখন রাতকে পেতে চায়, তখন নাহিদ হেসে বলেছিল, তোর দাভাই এনে দিবে রাতকে। নীলাশা সেদিন প্রচন্ড খুশি হয়েছিল, এক উত্তেজনায় কেঁদে উঠেছিল। সে কান্না ছিল বড় সুখের, তবে আজকের জল যে বড় দুঃখের। এই দা ভাই, রাতকে এনে দিবি তো তুই? বল না এনে দিবি, আমি পাবো তো ওকে। বলছিস না কেন? আমার সব থেকে ভালো ভাই, ও পারেনি রাতের খবর রাখতে। আমার খুব কষ্ট হচ্ছে দা ভাই, তুমি পারলে না তুমি। নীলাশা থামলো, আর একটু ওয়াইন ঢেলে নিয়ে আবার উল্টো পাল্টা কথা শুরু করলো। মেয়েটার পাগলামি নাহিদকে হাজার সূচের খোঁচার মতো ব্যথিত করে চলেছে। মনকে স্থির রেখে নীলাশার মাথায় হাত বুলিয়ে ঝাপসা চোখে বলল, আজই ফিরে যাচ্ছি আমি। আমার রাতকে বোঝানোর চেষ্টা করব। যদি না বুঝে? উল্টো পথ অবলম্বন করব। আমার রাতের কিছু হবে না তো? না, হবে না। নীলাশা নাহিদের হাতটা চেপে ধরে বসে রইল। সামনেই রয়েছে রাদের ছবি, গলায় স্টেথোস্কোপ ঝুলানো, পূর্ণ একজন ডাক্তার। ঠোঁটটা হালকা প্রসারিত করে নীলাশা বলল, আমার ডাক্তার সাহেব। বিস্ফোরিত চোখে তাকালো নাহিদ। বুকটা ভীষণ যন্ত্রণা করছে। ভোরও তো রাতকে ডাক্তার সাহেব বলে সম্বোধন করে। একে অপরের দিকে তাকিয়ে রাগে ফোঁস করছে দুই মানব। কিছুক্ষণ আগেও যারা ছিল প্রাণপ্রিয় বন্ধু, এই মুহূর্তে তারা হয়েছে একে অপরের শত্রু। নাহিদ নিজের মাথাটা চেপে ধরে শান্ত হলো। হাত জোর করে অনুনয় করে বলল, সরি, প্রয়োজনে আমি আবার তোর পা ধরছি, তবু তুই আমার বোনকে অ্যাকসেপ্ট কর ভাই। এটা কি ছেলে খেলা নাকি নাহিদ? একজন শিক্ষিত মানুষ আর পূর্ণ ডাক্তার হয়ে এসে উচ্চারণ করছিস কি করে?
এমন অন্যায় আমি আর এক মুহূর্ত টলারেট করবো না। দেখ ভাই, আমি কথা দিচ্ছি ভোরের কোনো অসুবিধা হবে না। যত টাকা লাগবে, যা যা করা লাগবে সব কিছু আমি এনে দিব। তুই শুধু আমার বোনকে অ্যাকসেপ্ট কর, মরে যাবে মেয়েটা। আমাকে মাফ কর নাহিদ, আমি ভোরকে ভালোবাসি, তাছাড়াও আমার স্ত্রী। তুই কোন যুক্তিতে এমন কথা বলছিস? জানি না, আমি জানি না, শুধু জানি নীলাশা তোকে ছাড়া বাঁচবে না। আমি ওর সাথে কথা বলবো, তুই প্লিজ এমন অরুচি দাবি করিস না। এমনিতেও এতগুলো দিন সকলকে মিথ্যা বলে সে যাই হোক, এখন এমন কিছু করিস না যার ফলে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। নাহিদ চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পূর্বে সমস্তটা বলেছে রাতকে, সাথে বোনের জন্য পা অব্দি ধরেছে। রাত দীর্ঘশ্বাস ফেলল। কোনোভাবেই ভোরকে ছাড়া সম্ভব নয়। নীলাশার ভালোবাসাকে অপমান করছে না ও, তবে আজ থেকে 11 বছর পূর্বে যদি নীলাশা ওর ভালোবাসা প্রকাশ করত, তাহলে গল্পটা হয়তো অন্যরকম হতে পারত। কিন্তু এই মুহূর্তে একটা মেয়ের সাথে পূর্ণভাবে জড়িত ও। সব থেকে বড় কথা, ভোরকে ভালোবাসে। হয়তো পৃথিবীর সমস্ত খাঁটি প্রেমিকের মতো নিজের থেকেও বেশি ভালোবাসে। নীলাশার নাম্বারটা ডায়াল করলো রাত। মনে মনে অনেক কিছুই সাজিয়েছে, তবে কতটা কার্যকর হবে জানা নেই ওর। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। পাশ থেকে ভাঙা আর ব্যথিত একটি করুণ কণ্ঠ ভেসে আসলো। চমকালো রাত। নীলাশা বলল, হ্যালো, কে? কথা বলছেন না কেন? হ্যালো নীলাশা, আমি রাত, আমার প্রিয় ডাক্তার সাহেব, আপনি কল করেছেন আমায়। আমি বিশ্বাসই করতে পারছি না। আপনি আপনি কেমন আছেন? দাভাই বকেনি তো আপনাকে? আপনি এখন কি করছেন? নাহিদ আগ্রহ নিয়ে তাকিয়ে। রাতের ভেতরটা কেমন জ্বালা পোড়া করছে। নীলাশার ভালোবাসা এতটা প্রখর তা ভাবতেও পারেনি ও। নীলাশার কণ্ঠ না শুনতে পেয়ে বলল, এই যে মিস্টার ডাক্তার সাহেব, কথা বলছেন না কেন? রাগ করেছেন? রাতের হাত থেকে ফোনটা পড়ে গেল। নীলাশা এখনো বকবক করছে। রাতের চোখে পানি চিকচিক করছে, সাথে বুকটা ধক করে উঠল। ভোরের মতো নীলাশার ডাক্তার সাহেব বলে সম্বোধন করছে। চট করে ফোনটা তুলল। নীলাশার কণ্ঠ অস্বাভাবিক, যেন কোনো বাচ্চা কথা বলছে। রাত বাহাতের সাহায্যে বুকে হাত বুলালো, বলল, আমাকে খুব ভালোবাসেন নীলাশা? খুব ভালোবাসি, সত্যিই খুব ভালোবাসি। একটা কথা বলি, রাখবে? কি কথা? এইভাবে পাগলামি করো না। তুমি বলো আমি তো বিবাহিত। এই বিষয়টা যদি আরো 11 বছর আগে আমাকে জানাতে, তাহলে আমি মেনে নিতাম, কিন্তু তবে এখন সম্ভব নয়। ওপাশ থেকে মৃদু গোঙানির শব্দ শোনা গেল। রাত ব্যস্ত হয়ে বলল, এই নীলাশা, আমার কথাটা শুনে এইভাবে কেঁদো না প্লিজ, তাহলে আমার নিজেকে দোষী মনে হবে। নাক টেনে উত্তর করলো নীলাশা, আমার সাথে কেন এমন হলো? ভাগ্য আমাদের একসাথে করতে চাইনি নীলাশা। মন খারাপ করো না, নিজেকে সামলানোর চেষ্টা করো। স্বস্তি পেল রাত। কলটা কেটে ঠায় দাঁড়িয়ে রইল। স্বস্তি পেল রাত। কলটা কেটে ঠায় দাঁড়িয়ে রইল। ভালোবাসা এত দগ্ধ দেয় কেন? নীলাশার ভালোবাসাটা ওকে ভাবাচ্ছে, তবে নীলাশার জন্য নয়, বরং ভোরকে হারিয়ে ফেলার ভয়ে। কোনো কিছুর বিনিময়ে এই সত্যকে বদলানো যাবে না যে রাত মেয়েটাকে হাত ধরে নিয়ে এসেছে রোদ দূরে। সে মেয়েটাকে কালো আধারে ছুড়ে ফেলতে পারে না ও। কিছুতেই এই কার্য সম্ভব নয়। প্রচন্ড আহত মন নিয়ে এই মধ্যরাত্রিতেই ছুটে এসেছে রাত। সারাদিন পর আজ যেন একটু বেশি ক্লান্ত ছিল রাত, তাই সন্ধ্যাতেই ডিনার করে নিয়েছে। ঘুমটাও যেন আজ জড়ালো ছিল। অধিক চিন্তায় খুব বাজে স্বপ্ন দেখেছে। সেই থেকে মরিয়া হয়ে ভোরকে ফোন করলো, তাতেও শান্তি হলো না। তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। সেই আগের মতোই হোস্টেলের পেছনে গাড়ি রেখে পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করলো। সামনে দারোয়ান তার হাতে টাকা গুঁজে দিয়ে বলল, আমার বউটাকে দেখে আসি চাচা, আপনি আমাকে সাহায্য করুন। লোকটি মুখ টিপে হাসলো। রাতকে চিনতে অসুবিধা হয়নি ওনার। বেশ কিছু বছর পূর্বে বহুবার এভাবে আসতো রাত, আর একই কথা বলতো। একদমই বদল ঘটেনি ছেলেটার। আশেপাশে তাকিয়ে উপরে উঠে গেল রাত, তবে এবার উঠতে বেশ বেগ পেতে হচ্ছে। 3 তলায় উঠে হাঁপিয়ে উঠল ছেলেটি। কয়েক মুহূর্ত জিরিয়ে আবার উঠতে লাগলো।
ভাগ্যিস খোলা বারান্দা, না হলে উপরে ওঠা মুশকিল হয়ে যেত। প্রায় আধা ঘন্টা পর ভোর ব্যালকনিতে পৌঁছাতে সক্ষম হলো। কয়েকবার দম নিয়ে দরজায় আঘাত করলো। ভোর চমকে উঠে বলল, কে? আমি। ফট করেই দরজাটা খুলে গেল। ভোর অবাক কণ্ঠে বলল, আপনি এত উপরে? কোনো কথা নয়। রুমে প্রবেশ করে দরজা লক করে দিল। কিছু বোঝার পূর্বে আচমকায় মেয়েটাকে জড়িয়ে ধরল। ছেলেটার হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে। পিতকুটে তিমিরের মাঝেও রাতের বিচলিত দৃষ্টি অনুভব হলো ভোরের। এক হাতের সাহায্যে পিঠে হাত বুলিয়ে বলল, আপনি এমন করছেন কেন? আমার ভয় হচ্ছে। কিসের ভয়? হারানোর। আজব তো, এই রাত দুপুরে এমন কেউ করে? আপনি অসুস্থদের মতো করছেন। এখন অনেক হয়েছে, বাসায় ফিরে যান। ফিরবো না। কেন? তুমি আমার সাথে যাবে। কি বলছেন কি? আমি তো আগেই বলেছি আমি এখন যাব না। এখন সিদ্ধান্ত চেঞ্জ। আমি বলেছি তুমি আমার সাথে যাবে। এমনটা হয় না ডাক্তার সাহেব। নিজেকে রাতের থেকে ছাড়িয়ে নিয়ে কথাটা বলল ভোর। রাত যেন ক্ষুধার্ত বাঘের মতো তেতে উঠল। ভোরের বাহুতে শক্ত করে চেপে ধরে বলল, তুমি যাবে আমার সাথে? যাব। তুই কেন বুঝিস না তোকে ছাড়া আমি বাঁচবো না? তোকে কতবার বলতে হবে তোর কিছু হলে মরে যাবো আমি? কেন বুঝতে চাস না আমার ভালোবাসা? ভোর অবাক হয়ে তাকালো। রাত ওকে তুই বলে সম্বোধন করছে। তার উপর চোখ দুটো কেমন বিবর্ণ বিষাদ নির্দেশনা করছে। আতকে উঠল ভোর। রাতের সুচালো স্পর্শ ওর ওষ্ঠাধর নিজের করে নিয়েছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাতের এমন অবস্থা দেখে ভোরের ভীষণ কান্না পাচ্ছে। ছেলেটার শার্ট খামচে ধরল। ভোরকে বুকের মধ্যে চেপে ধরে রাত বলল, খুব ভালোবাসি। তোমায় ছাড়া চলবে না আমার। চাঁদ যেমন অন্ধকার ছাড়া ওঠে না, ঠিক তেমনই তুমি বিহীন আমিও উঠবো না। তুমি বিহীন এত আলো আমার সইবে না ভোর, সইবে না। রোদ্দুর যদি আধারকে প্রতিনিধিত্ব করে তবে চাই না আমার রোদ্দুর। আমি তুমি নামক আধারে ডুবে থাকতে চাই। সময় হলে না হয় একসাথে যাবো রোদ্দুরে, তবুও তোমায় ছাড়বো না। ভোর অবাক হয়ে তাকালো। রাত ওকে তুই বলে সম্বোধন করছে। তার উপর চোখ দুটো কেমন বিবর্ণ বিষাদ নির্দেশনা করছে। আটকে উঠল ভোর। রাতের সুচালো স্পর্শ ওর ওষ্ঠাধর নিজের করে নিয়েছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাতের এমন অবস্থা দেখে ভোরের ভীষণ কান্না পাচ্ছে। ছেলেটার শার্ট খামচে ধরল। ভোরকে বুকের মধ্যে চেপে ধরে রাত বলল, এত সুখে মেয়েটার মরে যেতে ইচ্ছে করছে। রাত ওকে কতটা ভালোবাসে তা কল্পনার বাইরে ছিল। জানালা দিয়ে ফুরফুর করে বাতাস বইছে। চাঁদের হালকা আলোতে রুমটা অদ্ভুত সুন্দর লাগছে। তারই মাঝে ডুবে আছে একে অপরের মাঝে দুই বৈধ প্রেমিক প্রেমিকা যুগল। এর থেকে সুন্দর আর কি বা হতে পারে? একটি বিতৃষ্ণাকর সময় অতিবাহিত করে চলেছে রাত। টানাপোড়েনের মাঝে চলেছে ওর দিন। অর্থ সংকটে নয়, মনের সংকটে। সেদিনের পর থেকে নিরাশার প্রতি খোঁজ লাগিয়েছে। একটু আগে খোঁজ খবর এলো মেয়েটা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। নাহিদও লাপাত্তা। এদিকে শুক্তি বেঁচে থেকেও যেন মরে গেছে। চোখ শুকিয়ে যা তা অবস্থা। ঘড়ি কাটার সব থেকে ছোট কাঁটাটা ঢং ঢং শব্দ করে জানান দিল সময় ভোর 6টা। হাই তুলে উঠে বসলো ভোর। মহান আল্লাহ তাআলার নামে ঘুম থেকে উঠার দোয়া পাঠ করে বলল, আপনি জেগে আছেন যে? একটু আগে উঠেছি। ও, আব্বুর সাথে অফিস যাবেন নাকি হসপিটালে? তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না রাত। কোনোটাতেই যাওয়ার রুচি নেই। এত চিন্তার এক অংশ কাউকেই জানায়নি ছেলেটা। সব যেন নিজ থেকে সামলাচ্ছে। এইদিকে কিছুদিন যাবৎ ব্যবসায় মন্দা যাচ্ছে। সম্প্রতি সময়টা যেন পরিণত হয়েছে জাহান্নামে। ছেলেটার বাহুতে হালকা ধাক্কিয়ে বলল, কি হয়েছে আপনার? আমি তো কাছেই আছি, তবু কেন মুখটা পাংশুটে দেখাচ্ছে? এমনি, তুমি একটু নাস্তা বানিয়ে দাও। ডক্টর সাহেব। ছেলেটার হাত খিচে ধরল ভোর। ধীরে ধীরে বুকে মাথা গুজে দিয়ে বলল, আপনার চিন্তার এক অংশ যদি অবসান না ঘটাতে পারি তবে কিসের অর্ধাঙ্গিনী হলাম আমি? আমার শোনাবো। মেয়েটার কপালে গভীর চুম্বন খেল রাত।
ভোর বেশ স্বস্তি পেল। বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে, মনে হচ্ছে এরই মাঝে পূর্ণ সংসারী হয়ে গেছে মেয়েটা। ক্ষমতার জোরে মানুষ কত কিছুই না করে। কায়সার মিনিস্টার পদবি ধারণ করে বেশ কিছু প্রজেক্ট হাতিয়ে নিয়েছেন, যার অংশ বিশেষ একটু আগেই টের পেলেন ইফতিহার। ভদ্রলোক কখনো এভাবে চিন্তায় ভেঙে পড়েন না, তবে এবার চিন্তায় ভেঙে পড়েছেন খুব। রাতকে কিছু জানানোর ইচ্ছা না থাকলেও এক প্রকার বাধ্য হয়ে জানালেন তিনি। ছেলেটা ধারালো মস্তিষ্ক অনেক কিছুই আঁচ করলেও উদ্ধারণার সাথে যোগ হলো আরো বিশেষ কিছু অংশ। দীর্ঘশ্বাস ফেলে কিছু ফাইল এগিয়ে দিলেন ইফতিহার। পাশেই বসে আছেন রামি স্যার। সচরাচর অফিসে ওনার যাতায়াত নেই, বিশেষ কারণে এসেছেন তিনি। রাতকে উদ্দেশ্য করে বললেন, 25 বছর পূর্বে একটি কেস হাতে আসে আমার। নকল টাকার অভিযোগে আটক হন কাউন্সিলর কায়সার। তখন ওনার রাজনৈতিক জীবনের শুরু মাত্র। খুব সুন্দর করে বেরিয়ে যান এই মামলা থেকে। আমার মনটা মানতে পারিনি, ইচ্ছাকৃতভাবে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করি, কারণ ওনার নকল টাকার অভিযোগে 38 জন সরল ব্যক্তি আটক হয়। বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পর ওনার জেল নিশ্চিত করি। তেতে উঠেছিলেন তিনি, রাগে বেশ অদ্ভুত ভাষায় গালিগালাজ করেন। তোমার ড্যাড আমার বিষয়ে খুবই সেন্সিটিভ ছিলেন। আমাদের বিজনেস মাত্র উঠতে চলেছে, তাছাড়া তুমিও ছোট। তাই দুজনেই সিদ্ধান্ত গ্রহণ করি আপাতত আইন বিভাগ থেকে সরে আসব। পরে কেন যেন আর জয়েন করতেও ইচ্ছা হয়নি। কয়েক বছর জেল হওয়ার পর কায়সার বের হয়ে আসেন। খুবই ভদ্র লোক বলে লোক সমাজে পরিচিত হন। হয়ে ওঠেন জনগণের নেতা মিনিস্টার কায়সার। এসব নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না, তবে কায়সার এখনো রাগে ফোঁস করে চলেছে। এর প্রমাণ এই কাগজগুলো। কথাগুলো শেষ করে ধপ করে চেয়ারে বসলেন তিনি। ইফতিহার ওনার কাঁধে হাত রেখে বললেন, বরাবরই প্রাণের সংশয়ে আমরা পিছিয়ে এসেছি, বোধহয় এটাই ভুল ছিল আমাদের। হয়তো। বাবা মায়ের কথা থেকে কিছুটা দূরে সরে এলো রাত। এই সম্পর্কে কোনো রকম ধারণাই ছিল না ওর। কপালের রগগুলো চকিত হয়েছে, ফুলে ফেপে উঠেছে। সবকিছু জগা খিচুড়ি পাকিয়ে গেছে মনে হচ্ছে। আশঙ্কায় ভুক্ত মন কখনোই কি পরিত্রাণ পাবে না? কোনো এক প্রলয় সৃষ্টিকারী ঝড় এসে ওদের দুজনকে আলাদা করে দিবে। ছিন্ন ভিন্ন হয়ে যাবে রোদ আর ভোরের হিমশীতল করা রোদ্দুরে আসার কাহিনী। একসঙ্গে অতিবাহিত করা প্রেমময় স্মৃতিগুলো হারিয়ে যাবে কুচকুচে আধারে। এমন সব ভিত্তিহীন চিন্তা রাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চোখ দুটো হালকা কেঁপে ওঠে। কোন অনর্থের সংকেত এটা? বহুদিনের রুগ্ন শরীর নিয়ে বিছানায় শুয়ে থাকলে যেমন দেখায়, নিরাশাকে ঠিক তেমনই দেখাচ্ছে। শরীরে হাজারখানে কামড়ের দাগ। যখনই নিজেকে সামলাতে পারছে না, ঠিক তখনই দাঁতের সাহায্যে নিজেকে আঘাত করে যাচ্ছে। ঘরে কোথাও রাদের একটা ছবি নেই মাত্র। সবগুলো যত্ন সহকারে রেখেছে কাবার্ডে। উড়িয়ে ফেলার ইচ্ছা থাকলেও ওর দ্বারা এটা সম্ভব হয়নি। মেয়ের অবস্থার জন্য কোনো না কোনোভাবে কায়সারই দায়ী। তবে সব থেকে হাস্যরসাত্মক বিষয় হচ্ছে এই নিয়ে তিনি অনুতপ্ত নন, বরং রাদার তার পরিবারকে দোষারোপ করে যাচ্ছেন নানাভাবে। টেরেসের এক কোণে পা মেলে দিয়ে ভাবলেশীনভাবে বসে আছে নাহিদ। পাশে থাকা ফোনে শক্তির নামটা ঝলমল করছে। কল রিসিভ করার মানসিকতা নেই এখন। চোখ দুটো কেমন লাগছে ওর। এত ক্ষত নিয়ে কি করে বাঁচবে ছেলেটা? নীলাশা, উঠেছিস বোন? খাবার এনেছি, খাইয়ে দিব কি? দা ভাই। চোখ পিটপিট করে তাকালো নীলাশা। চোখের নিচে কালি জমেছে, চুলগুলো এলোমেলো। শ্যাম্পু করা হয় না বেশ অনেকগুলো দিন। কোনো মতে গোসল সারে মাত্র, ভালো করে সাবানও মাখে না। দেশের অন্যতম স্টাইলিশ অ্যাওয়ার্ড পাওয়া মেয়েটার অবস্থা এমন হতে পারে তা কারোই কাম্য নয়। নীলাশাকে চাপটে ধরল নাহিদ। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। হালকা আর্তনাদ করে নীলাশা বলল, ব্যথা, বড্ড যন্ত্রণা রে দা ভাই। এমন করলে চলবে? আমি তো কিছু করছি না, আমার মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে, ভেতরটা কেমন করছে। আমাকে মেরে ফেলো তোমরা, আমি মুক্তি চাই। এই প্রখর যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। আমার ভেতরটা ঝলসে যাচ্ছে ভেতরটা। হালকা হাতে নীলাশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে নাহিদ। রাগে আক্রোশে সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে হয়। প্রণয়ের দহন যদি এমন হয়, তবে প্রণয়ের কি প্রয়োজন?
কালো কোট পরা মেয়েটি ভোর। কালো রংটা বড্ড সুন্দর মানিয়েছে ওর শরীরে। হাতে ফাইল নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। আগে থেকে গাড়িতে অপেক্ষা করছিল রাত। ভোরকে দেখে চশমা নামিয়ে বলল, কালো কোট পরা মেয়েটি ভোর। কালো রংটা বড্ড সুন্দর মানিয়েছে ওর শরীরে। হাতে ফাইল নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। আগে থেকে গাড়িতে অপেক্ষা করছিল রাত। ভোরকে দেখে চশমা নামিয়ে বলল, বাহ, আইনজীবী বউ তো বড় হয়ে গেছে। কথাটা এভাবে নয়, বলুন বউ তো বড় হয়ে গেছে, এখন সে আইনজীবী। ঠোঁট কামড়ে হাসল রাত। মেয়েটার কপালে দুপাশে থাকা এক গাছে বিরক্তিকর চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিতে দিতে বলল, আইনজীবী বউ আবার মাম্মা হয়ে যাবে? ভাবা যায়, বাচ্চা একটা মেয়ে কোলে পিঠে করে মানুষ করলাম, সে আবার মাম্মা হবে? কোলে পিঠে করে মানুষ করলেন মানে? ভোরের দাঁত কিরমির দেখে খলবলিয়ে হেসে ওঠে রাত, যার ফলে মেয়েটার অভিমান আর রাগ মিশে নাম না জানা কিছুতে পরিণত হয়। ছেলেটার গলা চেপে ধরে বলে, মেরে দিব একদম। বহু আগেই মেরে দিয়েছিস রে পাগলি। স্পর্শ করে দেখ এই যে বুকের বাঁ পাশটা পুজো। রাতের বুকে কিল বসিয়ে হাসল ভোর। মেয়েটা লজ্জা পেলে খুব সুন্দর লাগে। গালের সাথে নাকটাও কেমন অন্য বর্ণ ধারণ করে, মনে হয় রেড ভেলভেট কেকের এক অংশ। দেখে খেয়ে ফেলতে ইচ্ছে হয়। অফিসের কাছে ভোরকে নামিয়ে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো রাত। আজকে পরপর 3টে ওটি আছে ওর, এর মধ্যে 2টোই হার্টের অপারেশন। কিছুটা ভয় হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সব যেন ঠিকঠাক হয়। মৌসুমী কম্পিউটারে কাজ করছিলেন। পাশ থেকে নিতু বলল, কি যে বলবো, আজকাল সময় কাটতেই চায় না। কাজে মনোযোগী হও, দেখবে বাতাসের গতিতে সময় কেটে যাবে। মৌসুমী ম্যাম। টেবিলে শব্দ করে মৌসুমী। সামান্য বিরক্তি নিয়ে বলে, নিতু, আমি মৌসুমী না, মৌসুমী। ওই তো, কি হলো? এখন মেকি হাসা বন্ধ করো আর কাজে মনোযোগী হও। ফাইলগুলো এক সাইড করতে রাতের আগমন হলো। দাঁড়িয়ে অভ্যর্থনা জানায় দুজনেই। রাত বলল, ওটি কখন? দুপুর 2টোয়। আর বাকি দুটো? ক্যান্সেল হয়ে গেছে। একটু আগে ওনারা পেশেন্টকে নিয়ে চলে গেছেন। হোয়াট? সিরিয়াস কন্ডিশন ছিল পেশেন্টের? বলেছিলাম স্যার, বাট ওনারা শুনলেন না। টাকা পয়সার সমস্যা থাকলে আমাকে বলতে বলেছিলাম, তবুও কেন চলে গেলেন? তাও একসঙ্গে 2টো পেশেন্ট? গেট নোন স্যার, যাওয়ার পূর্বে বেশ বিরূপ মন্তব্য করেছেন। আমাদের হসপিটাল অথরিটি নাকি ফালতু, লোক ঠকায়। তাছাড়া ট্রিটমেন্ট ফ্যাসিলিটি নাকি খুবই উইক। আর হাইজিনিক নিয়ে আমাদের নাকি কোনো ধ্যান ধারণাই নেই। এখানে থাকলে রোগীর অবশিষ্ট জীবন শক্তিও নাকি শেষ হয়ে যাবে। হোয়াট? ইয়েস স্যার। রাতের হাত পা কেমন ঠান্ডা হতে শুরু করেছে। রাগ হচ্ছে খুব। এত সুবিধা দেওয়ার পর মানুষ কি করে এমনটা বলতে পারে? তাছাড়া 2 দিন আগেও হসপিটালের খরচ মওকুফ করে দিল রাত। তখন তো বেশ সমাদর করেছিল। তবে এখন কেন এমন মন্তব্য? মানুষ এতটা অকৃতজ্ঞ হয়? প্রিয়মান আলোতেও নিবাসার রোষ মিশ্রিত মুখটা দেখা যাচ্ছে। মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে মেয়েটি। একটু দূরে দাঁড়িয়ে সে সবই দেখে চলেছে নাহিদ। তবে ছেলেটা কল্পনা করতে পারল না এভাবে কায়সারের উপর হামলা করবে এটা। ফ্লাওয়ার বাসের আঘাতে কায়সারের কান থেকে লাল রঙের তরল দ্রব্য ছড়তে লাগলো। নাহিদ এসে ঝাপটে ধরলো ওনাকে। মৃদু আর্তনাদ করে বলল, Who are you here? Got a quick first aid kit? Dad was injured. Are you crazy, নীলাশা? তুই কি করে পারলি ড্যাডকে আঘাত করতে? ডোন্ট মুভ, আদারওয়াইজ আই উইল। আদারওয়াইজ ইউ উইল? থামলি কেন বল? তুই তোর দা ভাইকে আঘাত করবি, মার, কর আঘাত, তবুও এমন পাগলামি করিস না। তুমি চিন্তা করো না। তাচ্ছিল্য হাসল নীলাশা। পর মুহূর্তে ঝমঝমে কেঁপে উঠল। বলল, শুধুমাত্র এই লোকটার জন্য আমি আমার ভালোবাসা হারিয়েছি। তোমরাই বলো রাত, আমাকে কি করে মানবে? ওর তো বউ আছে, এটা তো সত্য।
আজ এই পরিস্থিতির জন্য তুমি দায়ী ড্যাড, তুমি দায়ী। একটা কথা সব সময় মনে রাখবে, আমি তোমাকে হেট করি। পৃথিবীর সব থেকে জঘন্য তুমি ব্যক্তি। তড়িৎ গতিতে প্রস্থান করলো নাহিদ। এক মুহূর্ত স্থানে থাকতে চায় না ও। চোখের সামনে নিজের বিধ্বস্ত হওয়া পরিবারকে দেখে চলেছে প্রতিনিয়ত। এই সব কিছুর জন্যই খুব কড়া মূল্য চুকাতে হবে রাতকে। ছোট ছোট রঙিন আলো দ্বারা সজ্জিত রুমটি দেখে খিলখিল করে হাসির শব্দ ভেসে আসছে। রাত এতটা দুষ্টুমি করে চলেছে যা মেয়েটিকে হাসিতে বাধ্য করাচ্ছে। গত 5 মাসে প্রতিনিয়ত এমনটাই করে যাচ্ছে রাত। মাঝে মাঝে মনে হয় ওর মতো এত সুখী বোধহয় এই ধারাতে আর কেউ নেই, বা কেউ হতেও পারে না। কোনো মতে হাসি থামিয়ে বলল, আজ হাসবেন না আপনি, রোজ এমন সুড়সুড়ি দেবেন না তো। সুড়সুড়ি দেবো আমি? আচ্ছা, এটা 100 বার দেবো, 1000 বার দেবো। দেখুন ডাক্তার সাহেব। দেখাও, আর কি দেখার বাকি আছে দেখি। আশ্চর্য, লাজ লজ্জার কিছু নেই আপনার মাঝে? নেই তোদের মাম্মা? এই রোগটা এলো কোথা থেকে? কেন, আমাদের বাবুর নাম রোদ? কি? অবাকের সহিত উচ্চারণ করল ভোর। রাত কিছুটা কাছে এসে বলল, কেন পছন্দ হয়নি? আপনি কি পাগল হয়ে গেলেন? ডক্টরকে ডাক্তার দেখাতে হবে। খিলখিল করে হাসতে লাগলো ভোর। রাত কিছুটা কাছে এসে ঘাড়ে নাক ঘষতে লাগলো। কিছুটা ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলল, এখন আমার এতগুলো আদর লাগবে? সরুন তো। ছি, কেমন বউ তুমি? ভালো বউ আমি। ভালো বউ বুঝি বরকে কাছে আসতে দেয় না? দেয় না। আচ্ছা, তাহলে এবার জোর খাটাতে হবে দেখছি। বরাবরের মতোই শক্তির জোর খাটালো রাত। মেয়েটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। এবার ভোর ছুটোছুটি থামিয়ে দিল। লম্বা একটা শ্বাস নিয়ে রাতের গলায় মুখ গুজে দিল। ছেলেটার গা থেকে গোলাপের নির্যাসের মতো সুবাস নাকে এসে লাগছে। কি মাতাল করা চাহনি ওর, কাছে আসার অস্পষ্ট আহ্বান। ভোরের আঙুলের ফাঁকে আঙুল দিয়ে খেলতে লাগলো রাত। কিছুটা ঝুঁকে মেয়েটার কানে ফু দিল। শিহরণে জেগে উঠল ভোরের প্রতিটা শিরায়। মাদকময় কণ্ঠে রাত বলল, তোমাকে দেখলেই আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে ভোর। আমি যেন চাতক পাখির মতো অপেক্ষা করে থাকি কখন আমার হৃদয়টা পরিপূর্ণ হবে। এই জীবনে তোমাকে কাছে পাওয়ার তৃষ্ণা কখনোই মিটবে না আমার। আমি যে তোর রোদ্দুর উন্মাদ পাগল হয়ে গেছে। তুই কাছে থাকলে এত সুখ সুখ কেন লাগে না? এভাবে বলতে হয় না, জানেন না আমার লজ্জা হয়। ভোরের লজ্জার কারণ যেমন রাত, ঠিক তেমনি লজ্জা নিবারণ হয় রাদের মাধ্যমে। ঠোঁট কামড়ে হাসলো ছেলেটি। ধীরে ধীরে মেয়েটির মাঝে ডুবে যাচ্ছে। এত ভালোবাসার পরও কেন কম মনে হয় সব? প্রণয়ের দহনে যে রোদ্দুর সৃষ্টি হয় তাতেও কেন মনের তৃষ্ণা মেটে না? মনে হয় আরো চাই, আরো চাই। সত্যি বলতে ভালোবাসায় চাওয়ার কোনো সীমা থাকে না। এর প্রখরতা প্রতিনিয়ত বেরিয়ে চলে। যার জ্বলন্ত উদাহরণ ওরা দুজন। রামিসার সাথে হাতে হাতে কাজ করছিল ভোর। সিঁড়ির কাছ থেকে মেয়েটাকে নানাভাবে ইশারা করে চলেছে রাত। তবে একটি বারও তাকাচ্ছে না মেয়েটি। পূর্ণ মনোযোগে রান্না করে চলেছে, ঠিক যেন অর্ধশত বছরের রমণী। হাজার খানিক কষ্ট নিয়ে ডাইনিং এ বসলো রাত। শার্টের হাতা ঠিক করতে করতে ইফতিহারও যোগ দিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ করা হলো। ডাইনিং এ খাবার পরিবেশন করে রামিসা আর ভোরও বসলো। রাত যেন এমন সুযোগই খুঁজছিল। পায়ের স্লিপার খুলে ফেলে ধীরে ধীরে ভোরের পায়ে পা রাখলো। একটুখানি পরোটা মুখে দিয়েছিল মেয়েটি, তৎক্ষণাৎ গলায় আটকে গেল। দ্রুত পানি এগিয়ে দিল রাত। ঢকঢক করে পানি পান করছে ভোর। এক টুকরো রুটি মুখে দিয়ে বিড়বিড় করে রাত বলল, রোমান্টিক বউ। কথাটা স্পষ্ট শুনতে পেল ভোর। প্রচন্ড রাগ হচ্ছে মেয়েটির। দুষ্টুমি কি রাত একাই পারে? ভোরই বা কম কিসে? মাথা নিচু করে খাবার খাচ্ছে রাত। খাওয়া প্রায় শেষ। ঠিক তখনই ওর পা আটকে ধরল ভোর। রাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বাঁকা হেসে ভোর বলল, খেলার সামলান এবার। ওরে দুষ্টু, দেখাচ্ছি মজা। ভোর কিছু বোঝার পূর্বে বোমা ফাটিয়ে দিল রাত। একদম শান্ত আর সরল কণ্ঠে বলল, একই ভোর, এবার আমার পা আটকে রেখেছো কেন? দেখো আমি কিন্তু অতটা রোমান্টিক নয়, কিন্তু গরম না। ওর কথা শেষ হওয়ার পূর্বে আবারও গলায় খাবার আটকে গেল মেয়েটির।
রামিস আর ইফতিহার মুখ টিপে হেসে উঠে গেলেন। ভোরের বোকা চাহনি বেশ উপভোগ করলো রাত। নাকে আঙুল ছুঁয়ে বলল, মিসেস, আপনি ভুলে গেছেন আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। দেখুন ডাক্তার সাহেব, সব সময় কোলে পিঠে করে মানুষ করেছেন বলবেন না। কথাটা অত্যাধিক জোরে বলায় আবারও লজ্জা পেল ভোর। রাদের দিকে কয়েকটা ক্রোধ চাহনি মেলে ছুট লাগালো। হাসতে হাসতে ব্লেজার নিয়ে বের হলো রাত। এই মেয়েটা কতভাবে বিমোহিত করবে ওকে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। অপরূপ সৃষ্টির মাঝে সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ, আর তারই মাঝে সব থেকে বেশি সুন্দর হয় প্রিয় মানুষটি। ভোরের নজরে এই পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টি আর ডাক্তার সাহেব। কেন যেন আজ কিছু অন্যরকম ইচ্ছে জেগেছে ওর। ঘন কালো কুচকুচে আধারে ডুবে আছে চাঁদ, আকাশে কিছু মেঘের আভাস, হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে ফুরফুরে বাতাস। এমন নজর করা অদ্ভুত পরিবেশ সর্বদা পাওয়া যায় না। সত্য বলতে কিছু কিছু আধার সুন্দর হয়। যেমন ওর জীবনে আধার না আসলে কখনোই রাত নামক রোদ্দুর পেত না। আনমনেই হেসে উঠল মেয়েটি। পুরো রুম জুড়ে শখানেক মোমবাতি জ্বালিয়েছে, যার আলোতে অদ্ভুত সুন্দর লাগছে রুমটি। এমনিতেই বেশ গোছালো ভোর, তার উপর অত্যাধিক যত্ন নিয়ে সাজিয়েছে রুমটা। শেষ মোমটা জ্বালানোর সময় ওর ফোনে ভাইব্রেশন হলো। এক চিলতে হাসি ফুটে উঠল অধরে। কলটা রিসিভ করলো। ওপাশ থেকে ক্লান্ত ভঙ্গিতে রাত বলল, ভালো লাগছে না, খুব 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 ক্লান্ত লাগছে। বাড়িতে আসুন, ক্লান্তি দূর করে দিব। সেই জন্য তো কল করলাম তোমায়। কেউ না, তোমার মিষ্টি কণ্ঠটা আমাকে বেশ অনেকটা স্বস্তি দেয়। মনে হয় ব্রেক টাইমটা হয়ে যদি বউ টাইম হতো। সব সময় রোম্যান্সের ধান্দাবাজি, তাই না? এই জীবনে রোম্যান্স ছাড়া কি বা আছে বলো তো? ক্ষণিকের জীবন থেকে বউ ছাড়া 5টা বছর কাটিয়ে দিচ্ছি। আমার তো আফসোস হচ্ছে কেন কাছে টেনে নিলাম না। ইস, এত ভালোবাসা দেখাবে না তো, আমার হৃদয়ের গতি কমে যায়। মেয়ে, এমন বাজে শব্দ উচ্চারণ করবে না। তোমার কিছু হলে এই রাত আধারে ডুবে যাবে। আর আপনার কিছু হলে এই ভোরের জীবনে কখনো ভোর হবে না। দুজনেই নিশ্চুপ। একটু আগে সুন্দর মুহূর্ত ভুলে দুজনেই যেন অন্য আশঙ্কায় ডুবে গেল। ভারী নিঃশ্বাসগুলো বাতাসে মিশে করুণ শব্দ তুলেছে। হালকা বাজের শব্দ হতে জানালা তাকালো ভোর। ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। আনমনে মেয়েটা বলল, আমার না খুব ইচ্ছে হচ্ছে আপনার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে বৃষ্টি মাখ। আর আমার ইচ্ছে হচ্ছে তোমার প্রতিটা লোম কুপে ঠোঁট ছোঁয়াতে। হ্যাঁ, এই ভোর, বলুন। এই বুকে ডুবে যাবে প্লিজ। আমি অশান্ত হয়ে যাচ্ছি। ধারালো কিছুর আঘাত অনুভব হয় সবসময়। মনে হয় আমি কিছু হারিয়ে ফেলবো। এমন বলবেন না প্লিজ, আমার কষ্ট হয়। এখন সব কথা বাদ, দ্রুত আসুন, সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? আগে হসপিটাল থেকে ঘুরে সোজা বাসায় আসছি। আজ কিন্তু অনেক ভালোবাসা হবে। আচ্ছা হবে, রাখছি এখন। এই কল কেটো না। কল কাটলো না ভোর। রাত লম্বা করে দম নিয়ে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মৃদু হাসলো রাত। ফোনটা টেবিলের এক সাইডে রেখে চেয়ারে গা এলিয়ে দিল। মনটা বেশ আনচান করছে মেয়েটার সারপ্রাইজ দেখার জন্য। হসপিটাল থেকে গাড়ি নেওয়ার জন্য পার্কিং এ পা ফেলেছে রাত। তখনই একটা মেসেজ আসলো, ইউ আর ফিনিশ ডক্টর ইফতিহার রাত। ছেলেটার ভ্রু কুঁচকে গেল। ফোনের স্ক্রিনে ম্যানেজারের নাম দেখা যাচ্ছে। কল রিসিভ করতেই ম্যানেজারের হন্তদন্ত কণ্ঠ শোনা গেল, হোয়াট? আমি এখনই আসছি। পার্কিং থেকে ছুট লাগালো রাত। ভেতরটা খচখচ করছে। এই কোন আধার নেমে আসলো ওদের সুখময় রোদ্দুরে। অফিসারের সাথে তর্ক করে যাচ্ছে রাত। রাগে মুখের পেশিগুলো ফুলে যাচ্ছে। নিজ ব্যক্তিত্ব হারিয়েছে ছেলেটা। এমন অসামাজিক অভিযোগ পড়লে কোনো মানুষই ঠিক থাকতে পারে না। পুরো হসপিটাল থম মেরে গেছে। অফিসার শান্ত কণ্ঠে বললেন, আমি দুঃখিত স্যার, বাট আপনাকে অ্যারেস্ট করতেই হবে আমাদের। বাকিটা আদালতে সিদ্ধান্ত নেবেন। আরে ক্রেজি অফিসার, আমাদের হাতে কোনো উপায় নেই স্যার। এরই সাথে আপনার লাইসেন্স বাতিল করা হবে। রাতের মাথাটা ফেটে যাচ্ছে। অফিসার রাতকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কথাটা ভোরের কানে পৌঁছাতে মেয়েটা থপ করে বসে পড়ল।
রামিসা দু হাতে আগলে নিল ওকে। চিৎকার করে উঠল ভোর। রামিসাকে জড়িয়ে ক্রন্দনরত অবস্থায় মেয়েটি বলল, আম্মু, আমাদের বেবির আগমনের কথা জানাতে পারলাম না ওনাকে, বলতে পারলাম না ছোট ছোট হাত পা আসার কথা, নরম তুলতুলে শরীরের খিলখিল হাসির শব্দ। সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এ কি আধার নেমে এলো আমার জীবনে, আমি কি করে বাঁচাবো ওনাকে? কালো কোট পরা মেয়েটি ভোর। কালো রংটা বড্ড সুন্দর মানিয়েছে ওর শরীরে। হাতে ফাইল নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। আগে থেকে গাড়িতে অপেক্ষা করছিল রাত। ভোরকে দেখে চশমা নামিয়ে বলল, বাহ, আইনজীবী বউ তো বড় হয়ে গেছে। কথাটা এভাবে নয়, বলুন বউ তো বড় হয়ে গেছে, এখন সে আইনজীবী। ঠোঁট কামড়ে হাসল রাত। মেয়েটার কপালে দুপাশে থাকা এক গাছে বিরক্তিকর চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিতে দিতে বলল, আইনজীবী বউ আবার মাম্মা হয়ে যাবে? ভাবা যায়, বাচ্চা একটা মেয়ে কোলে পিঠে করে মানুষ করলাম, সে আবার মাম্মা হবে? কোলে পিঠে করে মানুষ করলেন মানে? ভোরের দাঁত কিরমির দেখে খলবলিয়ে হেসে ওঠে রাত, যার ফলে মেয়েটার অভিমান আর রাগ মিশে নাম না জানা কিছুতে পরিণত হয়। ছেলেটার গলা চেপে ধরে বলে, মেরে দিব একদম। বহু আগেই মেরে দিয়েছিস রে পাগলি, স্পর্শ করে দেখ এই যে বুকের বাঁ পাশটা পুজো। রাতের বুকে কিল বসিয়ে হাসল ভোর। মেয়েটা লজ্জা পেলে খুব সুন্দর লাগে। গালের সাথে নাকটাও কেমন অন্য বর্ণ ধারণ করে, মনে হয় রেড ভেলভেট কেকের এক অংশ। দেখে খেয়ে ফেলতে ইচ্ছে হয়। অফিসের কাছে ভোরকে নামিয়ে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো রাত। আজকে পরপর 3টে ওটি আছে ওর, এর মধ্যে 2টোই হার্টের অপারেশন। কিছুটা ভয় হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সব যেন ঠিকঠাক হয়। মৌসুমী কম্পিউটারে কাজ করছিলেন। পাশ থেকে নিতু বলল, কি যে বলবো, আজকাল সময় কাটতেই চায় না। কাজে মনোযোগী হও, দেখবে বাতাসের গতিতে সময় কেটে যাবে। মৌসুমী ম্যাম। টেবিলে শব্দ করে মৌসুমী। সামান্য বিরক্তি নিয়ে বলে, নিতু, আমি মৌসুমী না, মৌসুমী। ওই তো, এ কি হলো? এখন মেকি হাসা বন্ধ করো আর কাজে মনোযোগী হও। ফাইলগুলো এক সাইড করতে রাতের আগমন হলো। দাঁড়িয়ে অভ্যর্থনা জানায় দুজনে। রাত বলল, ওটি কখন? দুপুর 2টোয়। আর বাকি দুটো? ক্যান্সেল হয়ে গেছে। একটু আগে ওনারা পেশেন্টকে নিয়ে চলে গেছেন। হোয়াট? সিরিয়াস কন্ডিশন ছিল পেশেন্টের? বলেছিলাম স্যার, বাট ওনারা শুনলেন না। টাকা পয়সার সমস্যা থাকলে আমাকে বলতে বলেছিলাম, তবুও কেন চলে গেলেন? তাও একসঙ্গে 2টো পেশেন্ট? গেট নোন স্যার, যাওয়ার পূর্বে বেশ বিরূপ মন্তব্য করেছেন। আমাদের হসপিটাল অথরিটি নাকি ফালতু, লোক ঠকায়, তাছাড়া ট্রিটমেন্ট ফ্যাসিলিটি নাকি খুবই উইক, আর হাইজিনিক নিয়ে আমাদের নাকি কোনো ধ্যান ধারণাই নেই। এখানে থাকলে রোগীর অবশিষ্ট জীবন শক্তিও নাকি শেষ হয়ে যাবে। হোয়াট? ইয়েস স্যার। রাতের হাত পা কেমন ঠান্ডা হতে শুরু করেছে। রাগ হচ্ছে খুব। এত সুবিধা দেওয়ার পর মানুষ কি করে এমনটা বলতে পারে? তাছাড়া 2 দিন আগেও হসপিটালের খরচ মওকুফ করে দিল রাত। তখন তো বেশ সমাদর করেছিল। তবে এখন কেন এমন মন্তব্য? মানুষ এতটা অকৃতজ্ঞ হয়? প্রিয়মান আলোতেও নিবাসার রোষ মিশ্রিত মুখটা দেখা যাচ্ছে। মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে মেয়েটি। একটু দূরে দাঁড়িয়ে সে সবই দেখে চলেছে নাহি। তবে ছেলেটা কল্পনা করতে পারল না এভাবে কায়সারের উপর হামলা করবে এটা। ফ্লাওয়ার গাছের আঘাতে কায়সারের কান থেকে লাল রঙের তরল দ্রব্য ছড়তে লাগলো। নাহিদ এসে ঝাপটে ধরলো ওনাকে। মৃদু আর্তনাদ করে বলল, Who are you here? Got a quick first aid kit? Dad was injured. Are you crazy, নীলাশা? তুই কি করে পারলি ড্যাডকে আঘাত করতে? ডোন্ট মুভ, আদারওয়াইজ আই উইল। আদারওয়াইজ ইউ উইল? থামলি কেন বল? তুই তোর দা ভাইকে আঘাত করবি, মার, কর আঘাত, তবুও এমন পাগলামি করিস না। তুমি চিন্তা করো না। তাচ্ছিল্য হাসল নীলাশা। পর মুহূর্তে ঝমঝমে কেঁপে উঠল। বলল,
শুধুমাত্র এই লোকটার জন্য আমি আমার ভালোবাসা হারিয়েছি। তোমরাই বলো রাত, আমাকে কি করে মানবে? ওর তো বউ আছে, এটা তো সত্য। আজ এই পরিস্থিতির জন্য তুমি দায়ী ড্যাড, তুমি দায়ী। একটা কথা সব সময় মনে রাখবে, আমি তোমাকে হেট করি। পৃথিবীর সব থেকে জঘন্য তুমি ব্যক্তি। তড়িৎ গতিতে প্রস্থান করলো নাহিদ। এক মুহূর্ত স্থানে থাকতে চায় না ও। চোখের সামনে নিজের বিধ্বস্ত হওয়া পরিবারকে দেখে চলেছে প্রতিনিয়ত। এই সব কিছুর জন্যই খুব কড়া মূল্য চুকাতে হবে রাতকে। ছোট ছোট রঙিন আলো দ্বারা সজ্জিত রুমটি দেখে খিলখিল করে হাসির শব্দ ভেসে আসছে। রাত এতটা দুষ্টুমি করে চলেছে যা মেয়েটিকে হাসাতে বাধ্য করাচ্ছে। গত 5 মাসে প্রতিনিয়ত এমনটাই করে যাচ্ছে রাত। মাঝে মাঝে মনে হয় ওর মতো এত সুখী বোধহয় এই ধারাতে আর কেউ নেই, বা কেউ হতেও পারে না। কোনো মতে হাসি থামিয়ে বলল, আজ হাসবেন না আপনি, রোজ এমন সুড়সুড়ি দেবেন না তো। সুড়সুড়ি দেবো আমি? আচ্ছা, 100 বার দেবো, 1000 বার দেবো। দেখুন ডাক্তার সাহেব। দেখাও, আর কি দেখার বাকি আছে দেখি। আশ্চর্য, লাজ লজ্জার কিছু নেই আপনার মাঝে? নেই তোদের মাম্মা? এই রোগটা এলো কোথা থেকে? কেন, আমাদের বাবুর নাম রোদ। কি? অবাকের সহিত উচ্চারণ করলো ভোর। রাত কিছুটা কাছে এসে বলল, কেন পছন্দ হয়নি? আপনি কি পাগল হয়ে গেলেন? ডক্টরকে ডাক্তার দেখাতে হবে। খিলখিল করে হাসতে লাগলো ভোর। রাত কিছুটা কাছে এসে ঘাড়ে নাক ঘষতে লাগলো। কিছুটা ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলল, এখন আমার এতগুলো আদর লাগবে? সরুন তো। ছি, কেমন বউ তুমি? ভালো বউ আমি। ভালো বউ বুঝি বরকে কাছে আসতে দেয় না? দেয় না। আচ্ছা, তাহলে এবার জোর খাটাতে হবে দেখছি। বরাবরের মতোই শক্তির জোর খাটালো রাত। মেয়েটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। এবার ভোর ছুটোছুটি থামিয়ে দিল। লম্বা একটা শ্বাস নিয়ে রাতের গলায় মুখ গুজে দিল। ছেলেটার গা থেকে গোলাপের নির্যাসের মতো সুবাস নাকে এসে লাগছে। কি মাতাল করা চাহনি ওর, কাছে আসার অস্পষ্ট আহ্বান। ভোরের আঙুলের ফাঁকে আঙুল দিয়ে খেলতে লাগলো রাত। কিছুটা ঝুঁকে মেয়েটার কানে ফু দিল। শিহরণে জেগে উঠল ভোরের প্রতিটা শিরায়। মাদকময় কণ্ঠে রাত বলল, তোমাকে দেখলেই আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে ভোর। আমি যেন চাতক পাখির মতো অপেক্ষা করে থাকি কখন আমার হৃদয়টা পরিপূর্ণ হবে। এই জীবনে তোমাকে কাছে পাওয়ার তৃষ্ণা কখনোই মিটবে না আমার। আমি যে তোর রোদ্দুর উন্মাদ পাগল হয়ে গেছি। তুই কাছে থাকলে এত সুখ সুখ কেন লাগে? এভাবে বলতে হয় না, জানেন না আমার লজ্জা হয়। ভোরের লজ্জার কারণ যেমন রাত, ঠিক তেমনি লজ্জা নিবারণ হয় রাদের মাধ্যমে। ঠোঁট কামড়ে হাসলো ছেলেটি। ধীরে ধীরে মেয়েটির মাঝে ডুবে যাচ্ছে। এত ভালোবাসার পরও কেন কম মনে হয় সব? প্রণয়ের দহনে যে রোদ্দুর সৃষ্টি হয় তাতেও কেন মনের তৃষ্ণা মেটে না? মনে হয় আরো চাই, আরো চাই। সত্যি বলতে ভালোবাসায় চাওয়ার কোনো সীমা থাকে না। এর প্রখরতা প্রতিনিয়ত বেরিয়ে চলে। যার জ্বলন্ত উদাহরণ ওরা দুজন। রামিসার সাথে হাতে হাতে কাজ করছিল ভোর। সিঁড়ির কাছ থেকে মেয়েটাকে নানাভাবে ইশারা করে চলেছে রাত। তবে একটি বারও তাকাচ্ছে না মেয়েটি। পূর্ণ মনোযোগে রান্না করে চলেছে, ঠিক যেন অর্ধশত বছরের রমণী। হাজার খানিক কষ্ট নিয়ে ডাইনিং এ বসলো রাত। শার্টের হাতা ঠিক করতে করতে ইফতিহারও যোগ দিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ করা হলো। ডাইনিং এ খাবার পরিবেশন করে রামিসা আর ভোরও বসলো। রাত যেন এমন সুযোগই খুঁজছিল। পায়ের স্লিপার খুলে ফেলে ধীরে ধীরে ভোরের পায়ে পা রাখলো। একটুখানি পরোটা মুখে দিয়েছিল মেয়েটি, তৎক্ষণাৎ গলায় আটকে গেল। দ্রুত পানি এগিয়ে দিল রাত। ঢকঢক করে পানি পান করছে ভোর। এক টুকরো রুটি মুখে দিয়ে বিড়বিড় করে রাত বলল, রোমান্টিক বউ। কথাটা স্পষ্ট শুনতে পেল ভোর। প্রচন্ড রাগ হচ্ছে মেয়েটির। দুষ্টুমি কি রাত একাই পারে? ভোরই বা কম কিসে? মাথা নিচু করে খাবার খাচ্ছে রাত। খাওয়া প্রায় শেষ। ঠিক তখনই ওর পা আটকে ধরল ভোর। রাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বাঁকা হেসে ভোর বলল, খেলার সামলান এবার। ওরে দুষ্টু, দেখাচ্ছি মজা। ভোর কিছু বোঝার পূর্বে বোমা ফাটিয়ে দিল রাত। একদম শান্ত আর সরল কণ্ঠে বলল, একই ভোর, এবার আমার পা আটকে রেখেছো কেন?
দেখো আমি কিন্তু অতটা রোমান্টিক নই, কিন্তু গরম না। ওর কথা শেষ হওয়ার পূর্বে আবারও গলায় খাবার আটকে গেল মেয়েটির। রামিস আর ইফতিয়ার মুখ টিপে হেসে উঠে গেলেন। ভোরের বোকা চাহনি বেশ উপভোগ করলো রাত। নাকে আঙুল ছুঁয়ে বলল, মিসেস, আপনি ভুলে গেছেন আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। দেখুন ডাক্তার সাহেব, সব সময় কোলে পিঠে করে মানুষ করেছেন বলবেন না। কথাটা অত্যাধিক জোরে বলায় আবারও লজ্জা পেল ভোর। রাদের দিকে কয়েকটা ক্রোধ চাহনি মেলে ছুট লাগালো। হাসতে হাসতে ব্লেজার নিয়ে বের হলো রাত। এই মেয়েটা কত ভাবে বিমোহিত করবে ওকে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। অপরূপ সৃষ্টির মাঝে সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ, আর তারই মাঝে সব থেকে বেশি সুন্দর হয় প্রিয় মানুষটি। ভোরের নজরে এই পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টি ওর ডাক্তার সাহেব। কেন যেন আজ কিছু অন্যরকম ইচ্ছে জেগেছে ওর। ঘন কালো কুচকুচে আধারে ডুবে আছে চাঁদ, আকাশে কিছু মেঘের আভাস, হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে ফুরফুরে বাতাস। এমন নজর করা অদ্ভুত পরিবেশ সর্বদা পাওয়া যায় না। সত্য বলতে কিছু কিছু আধার সুন্দর হয়। যেমন ওর জীবনে আধার না আসলে কখনোই রাত নামক রোদ্দুর পেত না। আনমনেই হেসে উঠল মেয়েটি। পুরো রুম জুড়ে শখানেক মোমবাতি জ্বালিয়েছে, যার আলোতে অদ্ভুত সুন্দর লাগছে রুমটি। এমনিতেই বেশ গোছালো ভোর, তার উপর অত্যাধিক যত্ন নিয়ে সাজিয়েছে রুমটা। শেষ মোমটা জ্বালানোর সময় ওর ফোনে ভাইব্রেশন হলো। এক চিলতে হাসি ফুটে উঠল অধরে। কলটা রিসিভ করলো। ওপাশ থেকে ক্লান্ত ভঙ্গিতে রাত বলল, ভালো লাগছে না, খুব 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 ক্লান্ত লাগছে। বাড়িতে আসুন, ক্লান্তি দূর করে দিব। সেই জন্য তো কল করলাম তোমায়। কেউ না, তোমার মিষ্টি কণ্ঠটা আমাকে বেশ অনেকটা স্বস্তি দেয়। মনে হয় ব্রেক টাইমটা হয়ে যদি বউ টাইম হতো। সব সময় রোম্যান্সের ধান্দাবাজি, তাই না? এই জীবনে রোম্যান্স ছাড়া কি বা আছে বলো তো? ক্ষণিকের জীবন থেকে বউ ছাড়া 5টা বছর কাটিয়ে দিচ্ছি। আমার তো আফসোস হচ্ছে কেন কাছে টেনে নিলাম না। এই এত ভালোবাসা দেখাবে না তো আমার হৃদয়ের গতি কমে যায়। মেয়ে, এমন বাজে শব্দ উচ্চারণ করবে না। তোমার কিছু হলে রাত আধারে ডুবে যাবে। আর আপনার কিছু হলে এই ভোরের জীবনে কখনো ভোর হবে না। দুজনেই নিশ্চুপ। একটু আগে সুন্দর মুহূর্ত ভুলে দুজনেই যেন অন্য আশঙ্কায় ডুবে গেল। ভারী নিঃশ্বাসগুলো বাতাসে মিশে করুণ শব্দ তুলেছে। হালকা বাজের শব্দ হতে জানালা তাকালো ভোর। ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। আনমনে মেয়েটা বলল, আমার না খুব ইচ্ছে হচ্ছে আপনার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে বৃষ্টি মাখ। আর আমার ইচ্ছে হচ্ছে তোমার প্রতিটা লোম কুপে ঠোঁট ছোঁয়াতে। হ্যাঁ এই ভোর, বলুন। এই বুকে ডুবে যাবে প্লিজ। আমি অশান্ত হয়ে যাচ্ছি। ধারালো কিছুর আঘাত অনুভব হয় সবসময়। মনে হয় আমি কিছু হারিয়ে ফেলবো। এমন বলবেন না প্লিজ, আমার কষ্ট হয়। এখন সব কথা বাদ, দ্রুত আসুন, সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? আগে হসপিটাল থেকে ঘুরে সোজা বাসায় আসছি। আজ কিন্তু অনেক ভালোবাসা হবে। আচ্ছা হবে, রাখছি এখন। এই কল কেটো না। কল কাটলো না ভোর। রাত লম্বা করে দম নিয়ে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মৃদু হাসলো রাত। ফোনটা টেবিলের এক সাইডে রেখে চেয়ারে গা এলিয়ে দিল। মনটা বেশ আনচান করছে মেয়েটার সারপ্রাইজ দেখার জন্য। হসপিটাল থেকে গাড়ি নেওয়ার জন্য পার্কিং এ পা ফেলেছে রাত। তখনই একটা মেসেজ আসলো, ইউ আর ফিনিশ ডক্টর ইফতিহার রাত। ছেলেটার ভ্রু কুঁচকে গেল। ফোনের স্ক্রিনে ম্যানেজারের নাম দেখা যাচ্ছে। কল রিসিভ করতেই ম্যানেজারের হন্তদন্ত কণ্ঠ শোনা গেল, হোয়াট? আমি এখনই আসছি। পার্কিং থেকে ছুট লাগালো রাত। ভেতরটা খচখচ করছে। এই কোন আধার নেমে আসলো ওদের সুখময় রোদ্দুরে। অফিসারের সাথে তর্ক করে যাচ্ছে রাত। রাগে মুখের পেশিগুলো ফুলে যাচ্ছে। নিজ ব্যক্তিত্ব হারিয়েছে ছেলেটা। এমন অসামাজিক অভিযোগ পড়লে কোনো মানুষই ঠিক থাকতে পারে না। পুরো হসপিটাল থম মেরে গেছে। অফিসার শান্ত কণ্ঠে বললেন, আমি দুঃখিত স্যার, বাট আপনাকে অ্যারেস্ট করতেই হবে আমাদের। বাকিটা আদালতে সিদ্ধান্ত নেবেন। আর ক্রেজি অফিসার, আমাদের হাতে কোনো উপায় নেই স্যার। এরই সাথে আপনার লাইসেন্স বাতিল করা হবে।
রাতের মাথাটা ফেটে যাচ্ছে। অফিসার রাতকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কথাটা ভোরের কানে পৌঁছাতে মেয়েটা থপ করে বসে পড়ল। রামিসা 2 হাতে আগলে নিল ওকে। চিৎকার করে উঠল ভোর। রামিসাকে জড়িয়ে ক্রন্দনরত অবস্থায় মেয়েটি বলল, আম্মু, আমাদের বেবির আগমনের কথা জানাতে পারলাম না ওনাকে, বলতে পারলাম না ছোট ছোট হাত পা আসার কথা, নরম তুলতুলে শরীরের খিলখিল হাসির শব্দ। সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এ কি আধার নেমে এলো আমার জীবনে। আমি কি করে বাঁচাবো ওনাকে?